আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমাদের নিয়মিত বসা আসলে বলতে গেলে বেশ কয়েক সপ্তাহ ধরে সবাইকে স্বাগতম জানাই। ডক্টর মামুন তো আমাদের সাথে আছেন, মাঝে মাঝে হয়তো মিস করছেন। তো আমরা শুধুমাত্র গল্পই করছি আর কি, কথাবার্তাগুলো বলছি। এবং আমাদের আজকে যেটা সিলেক্ট করেছি, আমরা যে ডেটা কালেক্ট করি সেই ডেটা নিয়ে কথা বলা আর কি। হ্যাঁ, কেউ কেউ ডাটা বলি আমরা বাঙালিরা, আসলে শব্দটা তো জি ডেটা। জি তাহলে আমাদের ডেটা মানে হলো পেশেন্টের ডেটা আসলে, যে কোনো ডেটা না। কেমন? তো আমার জি ইন্ট্রোডাকশনটা এরকমই, জানেন সবাই। আর প্রতিষ্ঠান গেল, মোরার অ্যালার্ট গেল। এটি আবার সেই ডেটা না। এটা চিনেছেন ডক্টর মামুন? জি স্যার। হ্যাঁ। তো আমাদের কাছে সেই প্রাথমিক সময়ে যখন শব্দটা শুনতাম, সেই ডাটা বা ডেটা আবার কেমন একটা ভারী ভারী শব্দ মনে হতো। সেদিনও কোনো একজন কলিগ এরকম একটা ছবি শেয়ার করেছেন। আমি একটু ওনার ছবিটা আবার আপনাদের দেখালাম আর কি। তো ডেটা বলতে আসলে পেশেন্টস ইনফরমেশন। তো পেশেন্ট ইনফরমেশন ডক্টর মামুন আমরা কিভাবে নেই? আমরা হিস্ট্রি নেই, তাই না? জি স্যার, ঠিক। প্রথমে তো আমরা হিস্ট্রি নিব, তারপর পেশেন্টের এক্সামিনেশন করে কি পেলাম সেগুলো একটা কম্পাইল করব। আহ, তারপরে তারপরে ইনভেস্টিগেশন করবো, এই তো বলবেন। ইনভেস্টিগেশন। জি এটা হলো একটা ট্র্যাডিশনাল অ্যান্সার আর কি। হ্যাঁ, তবে আমি আগে প্রথম জি শব্দটা ক্লিয়ার করি। ডেটা বলতে ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে মূলত হিস্ট্রিটাকেই বোঝায়। জি কেমন? যদিও জি স্যার। স্ট্যাটিস্টিক্স বা বেসিক সায়েন্সের ডেটা মানে সব তথ্য, আমাদের ক্লিনিক্যাল মেডিসিনের ডেটা মানে আসলে হিস্ট্রি, একজন রোগীর তথ্য নেওয়া। সেখানে শুধু সিমটম না, ওভারঅল ওনার একেবারে পার্সোনাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি থেকে যা যা আছে সবটাই। সেটি তো আমরা আন্ডার গ্রাজুয়েট থেকে অনেকভাবে শুনেছি। আজকে আমি একটু ভিন্নভাবে আমার অবজারভেশন থেকে বলার চেষ্টা করব আর কি। আমাদের দেশের পার্সপেক্টিভটাও মাথায় রেখে আমরা বাংলা ভাষী যারা, তাদের পারিপার্শ্বিকতা মিলে আসলে আমরা কিভাবে আগাই। একটু আগে যেমন বললেন যে আমি আগে হিস্ট্রি নেব, তারপর এক্সামিন করব, কথাটা কিন্তু আসলে কি এরকম? ডক্টর মামুন একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু আগে হিস্ট্রি নিয়ে এক্সামিন করি না। আমি যদি বলি আপনার রোগী যদি বাইরে, আপনি তো আল্লাহ চাহে তো বড় কনসালটেন্ট হবেন, স্পেশালিস্ট হবেন, বাইরে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবেন, ওই ডক্টর আপনাকে পালস ব্লাড প্রেশার নিয়েই দিবেন। জি স্যার। দিবেন না? আবার জি। অনেক সময় আমরা আগে কথা বলার আগে প্রেশার মেপেই ফেলি একটু ভাইটালস কেমন আছে দেখার জন্য। তাহলে কি আমি হিস্ট্রি আগে নিলাম? নিলাম না তো। না স্যার, অথবা হিস্ট্রি বলতে যদি আমি পার্টিকুলার্স মনে করি, সেটি না হয় জিজ্ঞেস করলাম যে ভাই বা মা, খালা, আপনার নাম কি, বয়স কত, একটু লিখলাম। আমি তো আসলে হিস্ট্রি কমপ্লিট করলাম না, আমি মাঝখানে এক্সামিনেশন করলাম। এখানেই আমার কথা। আমি এই বাস্তবতাটাকে বেশি বেশি ফোকাস করতে চাচ্ছি আর কি। আসলে আমরা হিস্ট্রিটা একেবারে আলাদা একটা, মানে কান্ট্রি, একটা দেশ মনে করে বর্ডার দিয়ে শেষ করি, ব্যাপারটা এমন নয়। আমরা হিস্ট্রিটা মাঝে মাঝে আবার এক্সামিন করি। হ্যাঁ, বাস্তবতাটা জি অন্যরকম। আমরা হয়তো থার্ড ইয়ারে যখন একেবারে ফার্স্ট ক্লিনিক্যাল ইয়ারে আলাপ আলোচনা করি বা লেখাপড়া করি, তখন হয়তো শেখানোর সময় এভাবে শেখানো হয় যায়, চলেন আমরা আগে হিস্ট্রিটা শিখি, তারপরে এক্সামিনেশনগুলো একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, তারপর একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ফর্মুলেট করি, তারপরে অ্যাকশন প্ল্যানে যাই। খেয়াল করেন, আমরা কিন্তু ইনভেস্টিগেশন শব্দটা আমি বললাম না। ইনভেস্টিগেশন কিন্তু আমার ম্যানেজমেন্ট পার্টেরই একটি অংশ। আমি হয়তো সেই সামারিতে আজকে যাব, একটু ভিন্নভাবে বলার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের ডেটা, ক্লিনিক্যাল ডেটা, এটি হচ্ছে আমাদের আজকের টপিক, যে পেশেন্ট ডেটা গ্যাদারিং স্কিল। সেখানে একটা কেস যদি আমি এভাবে দেখাই, ডক্টর মামুন যদি আগ্রহ পান একটু পড়েও ফেলতে পারেন নাম ধামগুলো পেশেন্টের, তাহলে আমার একটু ভালো লাগে আর কি, সবাই মিলে কথা বলি। ওকে স্যার। হ্যাঁ। মিসেস জামিলা আক্তার, 45 year old। আচ্ছা, ওটা রেফারেন্সটা। আচ্ছা, মিসেস আক্তার ইজ ইউর নেক্সট পেশেন্ট। ব্লাড প্রেশার 110/80, পালস হচ্ছে 60 beats per minute, আর টেম্পারেচার 39°C। আচ্ছা।
আহ, তাহলে এটি কিভাবে ডিজাইন করা, আমি হয়তো একটা পরীক্ষার আদলে এখানে একটু দেখানোর চেষ্টা করলাম যে একটা ওয়েস্টার্ন পরীক্ষা অথবা আমাদের দেশেও কোনো একটা ক্লিনিক্যাল পরীক্ষাতে এরকম ডেটা থাকে, যদি এটা অস্কি ধরনের রেস্ট্রিকশন হয় সে আলোকে তৈরি করা আর কি, হোয়াট এভার। অথবা এটা যদি আমি অন্যভাবে মনে করি যে আমার কোনো একজন কলিগ ই করছেন, কি বলে, জুনিয়র কলিগ হেল্প করছেন এভাবে, বা একজন নার্সিং স্টাফ থাকলেন উনি দেখে দিলেন। তার মানে আমি কিন্তু দেখেন এখানে পেশেন্টের নাম বয়স ছাড়া, জেন্ডার ছাড়া, হিস্ট্রির কোনো অংশই জানি না, বাকিটা জানি এক্সামিনেশন। এখানেই কি আমি কোনো ইনফরমেশন নিয়ে নিতে পারি না? আমার তো ডেটা গ্যাদারিং এর একটা টার্গেট থাকে, তাই না? আমাদের প্রথম টার্গেট কি? একজন পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করা। জি সে প্রবলেমগুলোর নাম্বার ওয়ান হলো ডায়াগনোসিস, তাই না? জি 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 সাথে জি স্যার। রিলেভেন্ট আরো কিছু। তো এখানে কোনো ডায়াগনস্টিক ইনফরমেশন কি পাওয়া গেল মনে হয়? জি স্যার, পাওয়া তো গেল, টেম্পারেচারটা একটু বেশি। হ্যাঁ, তাহলে উনি ফেব্রাইল পেশেন্ট। ফেভারিট পেশেন্ট, জি। ইউজুয়ালি হাই টেম্পারেচার মানে, ভেরি হাই টেম্পারেচার মানে অ্যাকিউট ফেব্রাইল ইলনেস হওয়ার সম্ভাবনা বেশি, জি তাই না? আমরা তো জি জানি স্যার। যারা লো গ্রেড ফিভারে থাকেন তারা অনেক দিন পরে চেম্বারে আসেন বা জি ওঠানামা স্যার। করতে করতে আসেন। কিন্তু যখন খুব হাই টেম্পারেচার হয় 39, মানে এটা অ্যাকিউট ফেব্রাইল ইলনেস, হয়তো এক সপ্তাহেরই জ্বর, এর বেশি না, এমনই জি ভাবে। কিছু হিডেন জি ইনফরমেশন বলে রাখছি আর কি, ডেটার বিপরীতে ডেটা, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এটার সাথে যদি একটু দেখেন, হেমোডাইনামিক্স দেখেন, সেখানে কিরকম খারাপ টেম্পারেচারটা অবস্থা। টেম্পারেচারটা ইউজুয়ালি, যেহেতু হাই গ্রেড ফিভার আছে, বাড়ার কথা, কিন্তু এখানে তো টেম্পারেচারটা ওইভাবে বাড়েনি, সরি, পালস টেম্পারেচার রেটটা না, ওইভাবে পালস বাড়েনি। বাড়েনি। তাহলে জি জি, একটু পালসটা কেমন, স্যার, একটু পালস। কেমন, একটু এক্সেপশনাল, কেমন জানি একটু, মানে স্মেলি স্মেলি ইনফরমেশন আছে অ্যাকিউট ফেব্রাইল ইলনেসের, আছে না? জি স্যার, আছে। আছে। সেটি এখান না থেকে হয় তো নাই একটা বললাম, মোটামুটি। আমরা যদি জি এটাকে বলি রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, ঠিক না কথাটা? জি স্যার। জি জি। সম্ভাবনা আছে। যাই হোক, সম্ভাবনা আমরা আছে। অবশ্য জানি না যে উনি আগে থেকে কোনো বিটা ব্লকার খান কিনা, রাইট? জি 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 যদি কোনো কারণে উনি বিটা ব্লকার খান, এখন বিটা ব্লকার তো কার্ডিয়াক পেশেন্টই খান ইউজুয়ালি, না? এছাড়া ফাংশনাল ডিজিজের পেশেন্ট খেতে পারেন, থাইরয়েড খেতে ডিসঅর্ডারের পারেন। পেশেন্ট খেতে পারেন। জি স্যার। তা আমি যে টেম্পারেচার মাপছি এটা যদি হাইপার থার্মিয়া হয়, তারপরে আবার যদি বিটা ব্লকারের এফেক্টে কোনো কারণে উনি বেশি খেয়ে নিচ্ছেন, থাইরয়েড হরমোনাল ইয়েটা ভালো হচ্ছে না, কন্ট্রোল হচ্ছে না, বিটা ব্লকার বেশি নিচ্ছেন, তখনই 60 হয়ে গেল, ঘটনা এমনও হতে পারে। মানে উম, ক্লিনিক্যাল মেডিসিনে ভাবনার জগৎটা তুলে জি ধরছি স্যার, আপনাকে, হতে। ভাবনার জি জি জগৎটা জি। তুলে ধরছি। এখন আসেন, কার্ডিয়াক পেশেন্ট বিটা ব্লকার খান কিনা সেটাকে আমরা বুঝতে পারি ওই এইজ থেকে, 45 থেকে। জামিলা, মিসেস আহ, জামিলা 45, রিপ্রোডাক্টিভ এইজে কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম। জি স্যার। তাহলে কম। ওনার আমরা যদি বিটা ব্লকারও বলি, তাহলে বিটা ব্লকার খেয়ে মানে ব্রেডিকার্ডিয়া হয়ে যাচ্ছে বা বর্ডারে চলে গেছে, এটি কার্ডিয়াক ডিজিজের সম্ভাবনার চাইতে হয়তো মহিলাদের, আমরা জানি থাইরয়েড ডিসঅর্ডার বেশি হয়, তাই না? জি স্যার। জি জি এই স্যার। যে এটা আমি শুধু একটা পসিবিলিটি বলছি, আমাদের প্রায়োরিটিটা যদি অ্যাকিউট ফেব্রাইল ইলনেস হয়, ইনফেক্টিভ ডিজিজ হয়, তাহলে কোনটা হওয়ার সম্ভাবনা? এন্টারিক ফিভার। এন্টারিক ফিভার হতে পারে, অথবা একটা ভাইরাল ইলনেসও হতে পারে। ভাইরাস। ভাইরাল জি। ইলনেসেও তো রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হয় কিন্তু। হতে পারে, হতে পারে। আমরা ডেঙ্গি নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ডেটা কালেকশনের জন্য আমাকে একেবারে হিস্ট্রি পুরোটাই শেষ করতে হবে এমন না, এরকম দু চারটে কথার মধ্যেও অনেক সময় ইনফরমেশন লুকিয়ে থাকতে পারে। তবে আমরা এতে সন্তুষ্ট না, আমাদের একজন পেশেন্টের, আমরা যদি বলি হেলথের ডেফিনিশনের কথা অনুযায়ী শুধুমাত্র বায়োলজিক ইনফরমেশন নিলে হবে না, মানে শুধু রোগটার তথ্য নিলে হবে না, তার সাইকোলজিক এবং সোশ্যাল স্ট্যাটাসকে এটাও জানা ইকোনমিক্যালি, দরকার। সোশ্যালি, ইকোনমিক্যালি, সবগুলোই তো লাগবে। সবই লাগবে। সেজন্যই আমাদের একটা আসলে পুরা হিস্ট্রি শিট, যেটাকে আমরা বলতে পারি ডেটা শিট, কেমন, জি এটি স্যার। আমরা দেখাতে পারি। আপনার রোগীর নাম মনে আছে তো, ডক্টর মামুন? জি জি স্যার, জামিলা আচ্ছা, আক্তার। হ্যাঁ মনে রাখ, বয়স মিসেস কত? আক্তার। 45। আমাদের হিস্ট্রি ফর্টি নিলে, ফাইভ হিস্ট্রি নিলে কিন্তু মনে রাখতে হয়, না হলে তো ভুলে যাবেন। হ্যাঁ, যদিও চোখের সামনে থাকে জি তো স্যার। কিছুটা, কিছুটা মনে থাকে, আমরা অনলাইনে বসেছি বলে আজকে এরকম। আমার আরেকজন কলিগ একটু পারলে কথা বলেন, হ্যাঁ।
কথা বললে তো ভালোই লাগবে। তা আমরা ডেটা গ্যাদারিং এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড, আমরা আমাদের মতো করে হয়তো হিস্ট্রি টেকিং বলি আর কি। তো এটির একটি ফরম্যাট আমরা শুরু করছি। ডক্টর মামুন কি আবার ডিসকানেক্টেড হয়ে গেলেন? দেখেন, এই ফরম্যাটটা যেভাবে বানানো, মামুন যেটা বললেন যে আমরা হিস্ট্রি কমপ্লিট করি, এরকম একটা চার্ট থেকে হয়তোবা কমপ্লিট করার জন্য আমাদের চোখের সামনে এরকম একটা হেডলাইন গুলো থাকে, ব্যাপারটা তাই না? দেখেন তো, জি স্যার। জি অনেকটা জি এরকম, স্যার, তো এরকম। অনেকটা এরকম আমি একটু কাস্টমাইজ করেছি, একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করেছি। এটি নিয়েই আমরা আজকে কথা বলবো। যেমন এটা পরীক্ষার সময় আমরা গ্রিট এন্ড মিট করি না, আসসালামু আলাইকুম, এটা সেটা কিছুটা তো রোল প্লে আপনারা শুনেছেন মাঝে মধ্যে। তো ওই জি মিসেস স্যার। জামিলাকে বলতে হবে কি, উনি ঢুকলেন না চেম্বারে, আপনার চেম্বারে, এবং জি বাইরে স্যার। থেকে আপনার কাছে লেখা আছে যে ওনার নাম এটা। তা আপনি তার নাম ধরে ডাকবেন না, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, মা বসেন, এই তো বলবেন। মাদের মাই বলবো, বয়সে আপনার ছোট হোক বড় হোক, মা মানে মা। আচ্ছা, বসার পরে আহ, আপনি দেখার সময় প্রথমে, বা আমরা দেখার সময় যে ডেটা গ্যাদারিং এ প্রথমে আমরা কি লক্ষ্য করি, কি করা উচিত বলেন তো, চেম্বারে ঢুকে চেয়ারে বসার সময়? প্রথমে তো স্যার তার আহ, প্রথমে আমরা লক্ষ্য করি আমার পেশেন্ট যিনি আসলেন উনি কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আছেন কিনা। আচ্ছা স্যার। অনেক সময় এটা দেখা যায় না, বোঝা যায় তো, কেউ ধরাধরি জি করে স্যার। একেবারে আপনার চেম্বারের চেয়ারে পাশে বসিয়ে দিয়েছেন, উনি একেবারে মানে হেলে দুলে পড়ে যাচ্ছেন, রাখা যাচ্ছে না, এমন হতে পারে না? জি 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 এবং স্যার, হতে গায়ে পারে। যখন আপনি ধরলেন পাশে দেখলেন যে হাই ফিভার, টেম্পারেচার বাইরে জি মাপা স্যার। হলো কি হলো না। অনেক সময় অনেকেরই এরকম অ্যাসিস্ট্যান্ট নাই। তখনই আপনি কি করবেন, কি হয়েছে একটু জিজ্ঞেস করার পরপরই কিন্তু আপনাকে ভাইটালস দেখে ফেলতে হবে। জি স্যার। এবং ভাইটালস দেখে পেলেন 39 ডিগ্রি সেন্টিগ্রেড, পালস পেলেন 60, 60। প্রেশার 110 বাই সামথিং বোধহয়, আপাতত ঠিক আছে বলে মনে হয়। তাহলে রোগী বললেন যে আমার জ্বর, বা রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট যিনি জ্বর। তো আপনি কি আমার সাথে এইবার এই আলাপটা শুরু করতে পারেন জ্বরের পরে আপনি কি কি বলতে চান, এই চার্ট আপনাকে গাইড করবে। আমি আপনাকে মাঝে মাঝে হেল্প করে দিব যে এর পরের প্রশ্নটা এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এখন মিসেস জামিলা মাকে বলেন যে আপনার জ্বর কতদিন, এভাবে শুরু করেন, আমি উত্তরটা দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি যে হিস্ট্রিটা নিব যে আপনার জ্বর, এটা কতদিন ধরে জ্বর, ডক্টর মামুন, জ্বরটা। আপনি পারলে একটু ছোট কাগজ কলম থাকলে ভালো হয়, যদি থাকে একটু ছোট ছোট, মানে একটু নোট করার আর কি, এটা ক্লাসে বসছি তো, মানে কিছু কথা জি যদি স্যার, আমি পারেন নোট করছি স্যার। একটু ছোট ছোট নোট জি। করেন। তাহলে এবার আপনি কথা বলতে থাকেন মিসেস জামিলার সাথে। আহ, যে মা, আপনার জ্বরটা কতদিন ধরে হয়েছে? আমার জ্বর জ্বর প্রায় 8 দিন হয়ে গেল। 8 দিন জ্বর। এই জ্বরটা আপনার কখন, কোন সময়টাতে বেশি আসে? সকাল, দুপুর, রাত? এরকম তো কখন হয় লক্ষ্য বেশি? করিনি, আমার একদম সারাদিনই আসলে জ্বরটা থাকে। আচ্ছা আচ্ছা। এই জ্বরটা কি আপনার কাঁপুনি দিয়ে হয় কিনা, বা জ্বরটা যখন চলে যায় কিভাবে চলে যায়, খুব কোন খুব ওষুধ খেতে একটা হয় চলে কিনা? যায় না, আমি যখন প্যারাসিটামল খাই সারা একটু সারাদিন কমে থাকে। যায়, আবার বেড়ে যায়, আবার বেড়ে যায়। আচ্ছা, আপনার কি জ্বর যখন শুরু হয় কাঁপুনি দিয়ে হয়? আসলে শুরু বলবো কি, কাঁপুনি আমার হয়? যে এই যে 7-8 দিন ধরে শুরু হয়েছে, একবারও তো একেবারে কমে যায়নি তো। তবে একটু একটু শরীরটা কাঁপে প্যারাসিটামল খাওয়ার পরে, জ্বর যখন একটু ছেড়ে দেয় তখন একটু একটু আবার আসার সময় জ্বরটা কাঁপে। একটু কাঁপে, আচ্ছা। এর সঙ্গে আপনার আর অন্য কোনো সমস্যা আছে নাকি জ্বরের সঙ্গে? যেমন পাতলা পায়খানা, বা পায়খানা হচ্ছে না, ও, প্রস্রাবে জ্বালাপোড়া, আমার এমনি সারা শরীরে বমি? ব্যথা, মাথার ব্যথা, হ্যাঁ জি জি, বমিও হয়েছে কালকে। জি। কেমন যেন মাথাটা ভারী ভারীও লাগছে, খেতে পারছি না, আচ্ছা। শরীরটা কেমন আপনার দুর্বল পায়খানা হয়ে কেমন গিয়েছে। হয়? পায়খানা? পায়খানাটা আসলে একটু গত 2-3 দিন ধরে হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এমনিতে আপনার এর সঙ্গে কোনো পেটে ব্যথা আছে? হ্যাঁ, একটু একটু ব্যথাও আছে পেটে। শরীরে কোনো লাল লাল দানা দানা, কোনো গুটি গুটি র্যাশের মতো আছে নাকি? আমি দেখিনি অবশ্য, আপনি চাইলে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনি কি কোথাও আহ কোথাও বেড়াতে গিয়েছিলেন?
যেমন চট্টগ্রামের ওইদিকে বা কোথাও, ঢাকার কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলেন নাকি, কোনো কোথাও বেড়াতে গিয়েছিলেন? আমি বছরখানেক আগে চট্টগ্রাম গিয়েছিলাম, আচ্ছা, এছাড়া এর মধ্যে আর কোথাও যাইনি। এর মধ্যে আর কোথাও যাওয়া হয়নি। এর সঙ্গে আপনার আর অন্য কোনো সমস্যা, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, হাঁপানি, এগুলা কিছু আছে নাকি? না, নাই। আচ্ছা। আহ আচ্ছা, নিয়মিত কোনো ওষুধ খেতে হয় আপনাকে? নিয়মিত? না, কোনো ওষুধ আমি খাই না। আচ্ছা, আচ্ছা। বা কখনো কোনো বড় ধরনের অপারেশন হয়েছে এরকম কিছু? না, হয়নি। আচ্ছা। উম আচ্ছা, ঠিক আছে। আপনার পরিবারে আর অন্য যে মেম্বার আছে তাদের জ্বর হয়েছিল বা এরকম কিছু কয়েকদিনের মধ্যে? না, এরকম তো হয়নি। আমার এমনি ছোট মেয়েটার জ্বর হয়েছিল 3 মাস আগে, ঠান্ডা কাশি জ্বর 2-3 দিনে ভালো হয়ে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এমনিতে আপনার কোনো ঔষধ বা কোনো খাবার, বিশেষ কোনো কিছুতে কোনো অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা, বা কোনো মেডিসিনে এরকম প্রবলেম আছে না, কিনা? এরকম মনে পড়ছে না। আচ্ছা, বা এই যে আপনার 8 দিন ধরে জ্বর, কোনো ওষুধ কি আপনি খেয়েছেন? আমি প্যারাসিটামল খেয়েছি দোকান থেকে এনে, আর ওই বমি হলো যে কয়দিন, আমাকে বললো যে একটা ট্যাবলেট আছে, এটা খান, বমি কমে যাবে। খুব একটা কমছে না অবশ্য। স্যার মোটামুটি আপাতত স্যার এইটুকুন এটুকুই এর নিয়েছেন? মধ্যে। চমৎকার হয়েছে। জি স্যার। এখন আমি একটু জানতে চাইবো এটুকুর মধ্যেই, আপনি যে প্রশ্নগুলো করলেন আপনার মাথায়, এই রোগীর প্রেজেন্টেশন রিলেটেড কি কি প্রশ্ন করেছেন এবং কেন করেছেন, আমাকে একটু কি বলবেন? স্যার আমি যেটা প্রথমেই যেটা আমি চিন্তা করেছি সেটা হচ্ছে, যেহেতু 8 দিনের জ্বর বলা হয়েছে, তো আমি এট ফার্স্টে যেটা আমার মাথায় করলো সেটা হচ্ছে যে এটা কোনো আহ, মানে আমি দুইটা ক্যাটাগরিতে স্যার মোটামুটি করলাম, যে এটা কোনো ভাইরাল ফিভার কিনা, বা এর সাথে মানে আরেকটা হচ্ছে যে আপনার অন্য কিছু, যেমন এন্টিক ফিভার হতে পারে, মানে ই ব্যাকটেরিয়াল ফিভার বলতে ব্যাকটেরিয়াল এন্টেরিক কিছু, ফিভার জি। আর কি, ব্যাকটেরিয়াল তো মানে ভাইরাল এন্টেরিক ফিভার। ফিভারের ক্ষেত্রে যেমন আমি যে এর সাথে অ্যাসোসিয়েটেড যে সমস্যাগুলা, আহ, যেমন আহ, মানে ভাইরাল বলতে শরীর যা ব্যথা, বোঝায়, ভাইরাল ইজ জি, ভাইরাস, ভাইরাল হ্যাঁ। সারা শরীরের আর কষ্ট এই আর কি। আর অন্যান্য দিকগুলা যেগুলো আমি মাথায় রেখে অ্যাসোসিয়েটেড যে এগুলা করলাম, যে জ্বরের সাথে কাঁপুনি হয় কিনা, অনেক যেহেতু টেম্পারেচার, আমি প্রথমেই দেখলাম টেম্পারেচারটা একটু বেশি, এর সাথে কোনো ইউটিআই আছে কিনা, আচ্ছা, তারপরে একটু আমি এন্টিক। সরি, একটু মাঝে মাঝে আপনাকে থামাবো, নাহলে আমার জি, ইনফরমেশন স্কিপ হয়ে যাবে। জি এই স্যার। যে এই যে ধরেন জ্বরের সাথে কাঁপুনি আছে কিনা এই প্রশ্ন দিয়ে কি আপনি শুধু ইউটিআই আছে কিনা যাচ করলেন, না আরো কোনো তথ্য না এখান স্যার, থেকে এর পাওয়া সাথে যায়? আরো অনেকগুলা, যেমন কাঁপুনি দিয়ে জ্বর তো স্যার আরো অনেক ইয়েতেই হতে পারে, যেমন ইউটিআই তে হতে পারে, লাং অ্যাবসেসে হতে পারে। হ্যাঁ, আহ, ইভেন ইভেন এই যে রুগী বললেন না, প্যারাসিটামল খেয়ে যখন জ্বর চলে যাবে, আবার যদি জ্বর আসে, অ্যাকিউট হাই রাইজ অফ টেম্পারেচার, তখনও কাঁপুনি হতে পারে। কাঁপুনি হতে পারে, জি তার স্যার। মানে তার জি মানে স্যার। বেসিক কথা হলো, কাঁপুনি দিয়ে জ্বর আসাটা হচ্ছে যে হাই মানে সাডেন হ্যাকটিক রাইজ অফ টেম্পারেচারের একটা এক্সপ্রেশন, সেটা যে কারণেই জি হোক। স্যার। ইউটিআই তে জি, এটা ঘটে আর কি, কারণ ইউটিআই তে যে ইনফ্লামেশন হয় সেটা সাডেন ইন্টারমিটেন্টলি পাইরোজেন গুলো ব্লাডে যায়, এটাই জি ব্যাখ্যা, আর স্যার। কিছু না। কিন্তু জি এন্টারিক স্যার। ফিভারে ওই ব্যাকটেরিয়া সারাক্ষণ ব্লাডের মধ্যেই থাকে কম বেশি, হ্যাঁ, টিস্যু জি ড্যামেজ স্যার, গুলা এটাতে সবখানেই হতে থাকে, এই জন্য কম, ওটা কম নামার হবে। সুযোগ থাকে না। জি স্যার। তো ওভাবে ইন্টারনাল প্যাথোজেনেটিক একটা ব্যাখ্যা থাকে, তাহলে চমৎকার হয়েছে যে হাই রাইজ। কিন্তু আমি একটু আপনাকে একেবারে প্রথম দিকে টেনে নিয়ে যাই। জি স্যার। শুনে আশ্চর্য লাগবে আপনার কাছে, কেন আপনি এটা বললেন না, আমরা এটা বলে অভ্যস্ত না, বা আমার আচ্ছা স্টাডি স্টুডেন্ট লাইফ বলেন বা টিচিং এর মধ্যেও সবাই হয়তো এভাবে বলেন কিনা আমি জানি না। একজন রোগী যখন বলেন আমার জ্বর, আপনাকে টেম্পারেচার মেপে দেওয়া হয়েছে তাই না? হ্যাঁ, জ্বর মানে শরীর গরম। জি স্যার। এখন আপনি থার্মোমিটার যেখানেই লাগাবেন শরীরে জি গরমের স্যার। রেকর্ড আপনি পেয়ে যাবেন তো ওই সময়, না? পেয়ে যাবেন। জি এটা স্যার। যদি জি স্যার। আমি একটু না, আগে হিন্টস দিয়ে শুরু হ্যাঁ, জি স্যার। করেছিলাম, এটা যদি কোনো হাইপার থাইরয়েডিজম কেস হয়, এটা তো হবে হাইপার থার্মিয়া, তাই না? জি স্যার। এটা তো ফেব্রাইল মানে ইনফেক্টিভ ডিজিজ না হয়ে হাইপার থার্মিয়া হতে পারে। হুম, আপনি যদি হতে পারে স্যার। পালসটাকে মিলান বা না মিলান, আমি শুধু জ্বরের জন্যই বলছি,
তাহলে একজনের হাইপারথার্মিয়া নাকি জ্বর, জ্বর বলতে ফিভার, এই কথাটা হুম, ওই প্রশ্ন জি দিয়ে স্যার। কিভাবে আলাদা করা যেতে পারে বলতে পারবেন? স্যার হাইপারথার্মিয়া আর শুধু একটি প্রশ্ন করলেই হাইপারথাইরয়েড। হবে। এটা এটা কিন্তু বাংলাদেশে একেবারে ট্র্যাডিশনাল, আজকে কয়েক দশক ধরে এক্সামিনারে কোশ্চেন। ওই স্যারের কথাও নাম আমার মনে আছে। হয়, মনে আছে কি আপনি হেপাটোলজিতে না মামুন? জি স্যার। জি ওই স্যার। সেই মবিন খান স্যারের কথাই তো মনে পড়ছে আমার। পায়খানাটা কেমন হয় স্যার, এটা কি? ওটা ছিল না, 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 মানে এটা আপনি। শীত, আপনাকে শীত শীত করে আপনি কাপড় জড়িয়ে থাকেন, নাকি জ্বরের জন্য কাপড় খুলে বসে থাকতে হয়, আচ্ছা এই আচ্ছা স্যার, প্রশ্নটা যদি ঠিক ঠিক। করেন। আচ্ছা স্যার। এবার বুঝছেন, হাইপারথার্মিয়ারা জি স্যার। কাপড় খুলে বসে থাকবেন, আর যারা ইনফেক্টিভ ডিজিজ তারা শীত শীত করে বলে কাপড় জড়িয়ে থাকবেন। চিন্তা করেন তো কথাটা। বুঝতে পারছি। জি এটা কিন্তু স্যার, সেই ঠিক। সব উস্তাদেরই যুগ যুগ ধরে কথা। জি স্যার। এবং আমি যখন জ্বর নিয়ে নিজে পড়াশোনা করলাম, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট নিলাম, সেখানে কিন্তু এই কথাটা আছে দেখলাম। কিন্তু আমাদের দেখেন ট্র্যাডিশনাল টিচিং এ মেডিকেল কলেজগুলোতে এই কথাটা এভাবে বলা হয় নাই কোনো সময়। জি স্যার। ঠিক আছে। জি স্যার। কারণ দেখবেন, আমার চেম্বারের অভিজ্ঞতা অনেক, আমি ডেটা কালেকশন নিয়ে কথাগুলো বলছি, এর বাইরে বলছি না, কিন্তু চেম্বারেও দেখেছি জি স্যার। অনেক মায়েরা খালারা আসেন বলে 1 বছর ধরে জ্বর। এবার বুঝেন এটা কি কোনো ইনফেক্টিভ ডিজিজ? না আসলে এক স্যার, বছর এটা ধরে কোনো ইনফেক্টিভ ডিজিজ নিয়ে একজন মানুষ বাঁচে? না স্যার, এটা তো। বরং এগুলোর সব ফিলিংস অফ ওয়ার্ম, শরীরটা শুধু গরম থাকে, মাঝে মাঝে একটু হয়তো এক্সাইটেড হয়, সিম্প্যাথেটিক ড্রাইভ হয়, শরীরটা খারাপ লেগে ওঠে, কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যায়। তাহলে যাদের এরকম এক্সাইটেড হয়ে হাইপার স্যার এটা মেটাবলিজম কি হয়ে, অনেক সময় স্যার এরকম পেশেন্ট, বিশেষ করে স্যার ফিমেল পেশেন্ট গুলা যখন আসে, অনেকে বলে আমার জ্বর জ্বর লাগে, শীত শীত লাগে, বিশেষ করে পোস্ট মেনোপজালের ক্ষেত্রে হয় এগুলো। তো মনে হয় স্যার পোস্ট মেনোপজাল সিনড্রোমের কমনলি ইয়েতেই বলে। কমনলি তো এখন আপনি, আমরা যদিও ওই যে পালস দেখিয়ে দিয়ে আপনাকে একটু গাইডেড করে দিলাম যে এটা হয়তো বা রিলেটিভ রেডিকার্ডিয়া, কমনলি ইনফেক্টিভ ডিজিজ তো এন্টারিক ফিভার হয়। হ্যাঁ, জি স্যার। ওইদিকে জি স্যার। জ্বরটা 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। এটি হলো খুব এক্সেলেন্ট ক্লিনিশিয়ান চিন্তা, এভাবে আসতেই পারে, খুবই স্বাভাবিক। কেমন? জি কিন্তু স্যার। জি আমাদের স্যার। ডেটা, আমাদের ডেটা গুলা তো একটু এক্সপ্যান্ডেড ওয়েতে নিতে হবে, এক জায়গায় ফোকাস করে বসে থাকলে তো হবে না, তাই না? এই যে আমি জি এর স্যার। জন্য ডেটা আজকে শুধুমাত্র এই ডেটা বা হিস্ট্রির কথাটা বলতে চাচ্ছি, আমরা এক্সামিনেশনে যাব না, ইনভেস্টিগেশনে বলবো না, আমরা এই হিস্ট্রিটাকে কিভাবে বাস্তবসম্মত করতে পারি সেটি একটু বলা আর কি। তো সেজন্য বলছি যে ওই জ্বরের গল্প আসলে, হ্যাঁ, গাটা ধরলে দেখবেন জ্বর হলে হুম, কিন্তু উনি কাপড় গায়ে দিয়ে বসে থাকেন, যারা অ্যাকিউট ফিভার তখন তো আর কাপড় খুলে দিয়ে বসেন কিনা এটা প্রশ্ন করাও লাগে না। জি কিন্তু স্যার। যখনই আমাকে কনফিউজ করবে যেটা আদৌ জ্বর কিনা, অনেকদিন ধরে বলছেন, তখন কিন্তু আমাকে লাগবে উনি কি আসলে জ্বরে ভুগছেন নাকি ফিলিংস অফ ওয়ার্মথ, অথবা যদি জি বলি এটা স্যার। হাইপার থার্মিয়া কিনা। তাই তো? হুম হুম। আর আমার জি চোখ, স্যার। ওই যে বললাম আমার তো চোখ কান নাক খোলা, আমি হিস্ট্রি নেওয়ার হুম হুম। সময় যদি দেখি যে তার প্রপটোসিস আছে, তাই না, স্টেয়ার্ড লুক জি আছে, স্যার। একটু রেস্টলেস, তখন আর এটা জ্বর না হয়ে তো হয়ে যাবে হাইপারথার্মিয়া। তখন জি স্যার। রোগীর বডি ল্যাঙ্গুয়েজ আমাকে বলে দিবে যে এটা হাইপারথার্মিয়া, তাহলে আমাকে আবার ওই বসে থাকা হয় কিনা এই প্রসঙ্গটা না আনলেও চলে। কিন্তু যখন আমি কনফিউজড হব যে এটা আসলে জ্বর নাকি হাইপারথার্মিয়া, তখন এই প্রশ্নটা করলে ভালো হয় আর কি। কেমন? বুঝতে পেরেছি স্যার। এইটা জি একটু স্যার। আপনাকে আমি অ্যাড করে দিলাম। ওকে তারপরে স্যার। ওকে স্যার। তারপরে ওই যে আমরা আমরা ট্র্যাডিশনালি হিস্ট্রি নেওয়ার সময় আপনার কি হয়েছে, জ্বর হয়েছে কতদিন, 7 দিন, তখনই আমরা হয়তোবা এই যে এখানে যে ওপিডি ক্যাটস দেখানো হয়েছে না একটা, জি স্যার। বা এটি হলো একটা নেমোনিক আর কি, হ্যাঁ, ওই পেইনের সক্রেটস নেমোনিকের মতো। হুম। আমরা চেষ্টা করেছি একটা নেমোনিক দিয়ে সবগুলা কভার করার জন্য। তাহলে অনসেট বুঝতে প্রোগ্রেশন, পারছি। হ্যাঁ, ফিভারের জন্য তো আর প্লেস নাই, পেইনের জন্য প্লেস আছে, পি মানে প্রোগ্রেশন এন্ড প্লেস, দুটাই হতে পারে আর কি। হ্যাঁ? তারপরে জি ডিউরেশন, স্যার। ওপিডি ক্যাটস, এটা আর কি, ওপিডি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ক্যাট মানে বিড়াল বা ক্যাটস এরকম। ক্যারেক্টার অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর, মোটামুটি সবগুলাই আমরা যে কোনো সিমটমের জন্য আলাপ করে নেই।
তাই না? আপনি যেমন জি বললেন স্যার। না, জি। টাইমিং অফ দি ডে, তারপর সিভিয়ারিটি তো মেজার করাই হলো, প্রায় কথাগুলো আপনি জিজ্ঞেস করেই ফেলেছেন। কিন্তু একজন রোগীর সাধারণত একটা সিমটম থাকে, আপনার কি ধারণা? না স্যার, একাধিক অ্যাসোসিয়েটেড থাকে, আরো কিছু আরো থাকে। কিছু থাকে। জি। স্পেশালি রোগী যখন প্রেজেন্ট করেন এরকম জ্বরের মতো গল্প, আমাকে তো কোনো ফোকাস দিল না জ্বরের, তাই না? বলে যে আমার জ্বর। জি 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 কিন্তু স্যার। যদি জ্বর সিমটম না হয়ে হতো অ্যাবডোমিনাল পেইন, যে আমার উপরের পেটে ব্যথা করে, তখন তো আপনি একটা ফোকাস পেয়ে গেলেন যে এপিগ্যাস্ট্রিক পেইন, হয়তো স্টমাকে ডিজিজ, গলব্লাডার ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিজিজ, অর রেয়ারলি থ্যাংক কার্ডিয়াক ইউ। ডিজিজ, এই তো বুঝবেন। জি স্যার। তো সেটার চাইতে আমার একটা ফরম্যাট অনুযায়ী আগাই না কেন, আমরা যে সিমটমে আসি তারপরের প্রশ্নটা হবে আপনার আর কোনো অসুবিধা আছে? জি তা স্যার। আজকে রোগী তো অনেক কিছু বলে দিলেন, তাই না? জি। রোগী কিন্তু সব বলবেন না, উনি তো অসুস্থ মানুষ, এত কথা কোত্থেকে বলবেন। হুম। হয়তো আজকের জ্বরের রোগী জ্বরের পরে বলবেন যে আমার মাথার ব্যথা, শরীরটা নাড়াতে পারি না, উনি তো এমনিই ক্লান্ত। তখন আপনাকে পরে গিয়ে হয়তো আরো সিস্টেমিক এনকোয়ারি করতে হবে। যেমন এই লাইনটা আমি লাস্টে লিখেছি, দেখেন 9 নম্বরে, খেয়াল করছেন? জি স্যার। সিস্টেমিক ইনকোয়ারি। কিন্তু আপনি যেভাবে শুরু করেছেন, আমি একটু হামলি কারেক্ট করার চেষ্টা করি। আপনি যেমন জি বললেন যে স্যার। আপনার শরীরে ব্যথা আছে কিনা, এই আছে কিনা, আপনি তো একটা ধারণা করে নিয়েছেন যে এটি বোধহয় ভাইরাল ডিজিজ হবে, নাহলে এন্টারিক ফিভার হবে, সেই জন্য এই সিমটম গুলো জিজ্ঞেস করি। এটাকে আচ্ছা বলে স্যার। ক্লোজ কোশ্চেন, ফোকাস করে করে করা। আচ্ছা আচ্ছা। কিন্তু বেস্ট হলো ওপেন কোশ্চেন একটু বেশি করা। মানে আচ্ছা স্যার। আপনার আর কি অসুবিধা আছে বলবেন, বলে রুগীকেই বলতে দেওয়া। তখন রোগী বলবেন আপনাকে নিজের কষ্ট যেটা সবচেয়ে বেশি, ওটা আগে বলবেন। কিন্তু ওনার একটু পেটে ব্যথা আছে, উনি হয়তো পেটে ব্যথা বেশি নাই, আপনি যদি জিজ্ঞেস করে বসেন উনি হাই বলবেন। ঠিক আছে? জি স্যার। এই হ্যাঁ জি। বলতে বলতে দেখা যাবে যে ওনার আসলে পাররেক্টাল ব্লিডিং হচ্ছে, এটা উনি ভুলে গেছেন বলতে, যেহেতু আপনি জিজ্ঞেস করেননি। বুঝতে পেরেছি স্যার। তাহলে এটা মিস হয়ে যাবে না? এটা রেড জি ফ্ল্যাগ জি তো। জি স্যার। এটা একটা রেড ফ্ল্যাগ জি কিন্তু, স্যার। হতেই জি পারে। স্যার। সেই কারণে সেই কারণে আপনার ওপেন থাকা ভালো। তারপরে আপনি একটা দুটা চারটা পাঁচটা প্রশ্ন করবেন, ক্লোজ কোশ্চেন করবেন। আমরা ওই যে বুঝতে প্রথম পেরেছি। দিকের যে ক্লাসটা ছিল না কনসালটেশন টেকনিকের উপরে, ওখানে এটা কিন্তু বেশ বিস্তারিত আলাপ করেছি। আপনি অ্যাটেন্ড না করলেও ওই এটা একটু একবার দুবার শুনবেন, রেকর্ডটা শুনবেন, হ্যাঁ, তাহলে ওকে স্যার। বুঝবেন। তাহলে এবার ক্লোজ করে আপনি হয়তো একটা জায়গায় চলে গেলেন এবং পেশেন্টের বেশ অ্যাবডোমিনাল সিমটম আছে না আজকের, মিসেস জি জামিলা। স্যার। তাহলে ডিজিজ ইন দ্য জি জি। অ্যাবডোমেন, এবং 8 দিনের ইয়ে দিয়ে মনে হচ্ছে যেন এটা এন্টারিক ফিভার হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের জিওগ্রাফিক বা কি বলে এপিডেমিক ইনফরমেশন হিসাবে আর কি। জি স্যার। এই তো ডায়াগনোসিস, এর বাইরে আর কি হবে? এর বাইরে যাই হোক না কেন আর কিছু নাই, আমরা চিকিৎসা এন্টারিকই দেই, এটা তো সবাই জানি বুঝি, তাই না? ইনডোরে বা আউটডোর জি থেকে স্যার। ভর্তি করাই দেয়। কিন্তু এটা তো জি স্যার। পারফেক্ট নাইট মে নট বি এন্টারিক ফিভার, এটাও তো সত্য। কিন্তু চিকিৎসাটা জি। এন্টারিক ফিভার দিলে রোগী ভালো হয়ে যাবে, সম্ভাবনা জি বেশি। স্যার। আজকেও জি। আমি আজকের এক রোগীকে এরকমই করেছি। 1 মাস ধরেই জ্বর, এটা ওটা খেয়েছেন, এটা এন্টারিক মনে করে কাভারেজটা দিয়ে ফেলেছি। অথচ তার কালচার নেগেটিভ ছিল। আমি বললাম যে আমার অল্টারনেটিভ আর ডায়াগনোসিস নাই, আমি এটাই করব, আপনি এটা নেন। সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আপনি যখন প্রশ্ন করলেন যে ওই যে আস্ক আদার সিমটমস অফ দ্য রেলেভেন্ট সিস্টেম, এটাই হচ্ছে ক্লোজ কোশ্চেনের লাইন। আপনি যদি জি স্যার। রোগী কথা বলার পরে অ্যাবডোমিনাল মনে করেন, তাহলে তো তার জিআই ট্র্যাক্ট রিলেটেড সব প্রশ্ন করাই উচিত, বমি হয় কিনা, পেটে ব্যথা আছে কিনা, ডায়রিয়া আছে কিনা, অথবা কনস্টিপেশন আছে কিনা, কমপক্ষে জি এটুক স্যার। তো বলা লাগবে। এটাই হবে জি জি। রেলেভেন্ট সিস্টেম। তার মানে আমরা প্রথম দিকে রেলেভেন্ট সিস্টেমে থাকবো। আবার যদি আমি ফর্মুলেট করি যেটা এন্টারিক ফিভার, তাহলে এন্টারিক ফিভার আবার কিছু কমপ্লিকেশন হয় না? জি যেমন স্যার। আপনি স্কিনে একটা ফিচার জিজ্ঞেস করেছেন, লাল লাল দাগ হয় কিনা, ওই যে স্যামন র্যাশ যেটা আছে ওটা। তারপরে রোজ হয়তো স্পট। ইভেন যে হ্যাঁ রোজ স্পট যেটা বলছেন। তারপরে যদি বলেন যে একটা সিভিয়ার এন্টারিক ফিভার শব্দ আছে না, পেশেন্ট আনকনসিয়াস হয়ে পড়ে, জি স্যার। আপনি তো ওটাও জিজ্ঞেস করতে পারতেন যে আমি মানে এর মধ্যে কি কোনো বেহুশ হয়ে পড়েছিলেন কিনা, কেউ বলতে পারেন কিনা, এমনও তো বলতে পারেন। কমা ভিজিলটা স্যার, কমা ওই ভিজিল ওই বলে। রকমই তো শব্দটা সম্ভবত। মানে জি স্যার, কমা ভিজিল এটাকে যেটা। বলে সিভিয়ার এন্টারিক ফিভার আর কি। জি স্যার, কমা ভিজিল যেটা এন্ড অফ হ্যাঁ সেকেন্ড হ্যাঁ, উইকের দিকে। শব্দটা অন্যভাবে বলে। তো এটা এখন জি কম স্যার। হয় যেহেতু অ্যান্টিবায়োটিক সবাই পেয়ে যান কম বেশি, এটা কম অ্যান্টিবায়োটিক কম। পাওয়া যায়। জি। হ্যাঁ, আগে এটা ছিল। তো সেই সব তথ্য তো আসলে আপনি কোলায় উঠতে পারবেন না যে আসলে কি কি ঘটে, হ্যাঁ।
এই জি জন্য প্রথমে ওই ওপেন কোয়েশ্চেনের গুরুত্ব বেশি, যে আপনার আর কোনো অসুবিধা হয়েছে কিনা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, জি স্যার। তারপরে আপনি ডায়াবেটিস হাইপারটেনশন যখন জিজ্ঞেস করেছেন, আপনি একসাথে কিন্তু লক্ষ্য করেন তিনটা প্রশ্ন করেছেন। আপনার কি ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অ্যাজমা আছে, তিনোটা এক লাইনে প্রশ্ন করেছেন। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আমি যদি বলি যে হ্যাঁ আছে, আপনি কি তিনোটা তখন আছে বুঝে নেবেন? আহ, না স্যার, আমি ওই বলার সময় আমি বলেছি হয়তো, কিন্তু আমি স্পেসিফিক করে তখন ইয়ে করবো যে আসলে তারপর ডায়াবেটিস আছে হ্যাঁ, কিনা। এইভাবেই তো, এই জন্য আপনাকে একটু সামান্য প্র্যাকটিস করতে দিলাম, একটা একটা করতে হবে। আমি তো বলেছি নাই। নাই হওয়াটা হয়তো রোগীর সাইকোলজিটা বুঝে নেন। রোগীর সাধারণত রোগ থাকলে মানে ইয়েস বলার সম্ভাবনাই বেশি। জি কেমন, স্যার। নাই হলে সেটা নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, অ্যাজমা নাই। কিন্তু ওনার আছে ডায়াবেটিস, হাইপারটেনশন নাই। এরপরেও রোগী তিনোটা প্রশ্নের উত্তর তো আছেই বলবেন, বলবেন না? কারণ ওনার যে ডায়াবেটিস আছে। জি স্যার। এটা হলো পেশেন্ট সাইকোলজি। এই জন্য এগুলাকে বলে মাল্টি ব্যারেল কোশ্চেন, একসাথে অনেকগুলা প্রশ্ন করা। এটা না করে একটা একটা প্রশ্ন করাই দরকার। একটা হ্যাঁ, একটা সিঙ্গেল। হ্যাঁ, এটা আচ্ছা। আছে কিনা, ঠিক। এটা আছে কিনা। তাহলে রোগীর কথা আপনি যে মানে কোন ফাঁকে বেরিয়ে যাচ্ছে এটা আপনি মানে টের পাবেন। মানে যদি এভাবে না বলেন টের পাবেন না, বেরিয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার জেনারেল হেলথ কোয়ারিজটা, এটি আসলে আমি কি বোঝাতে চেয়েছি, আপনি কি বুঝেছেন? উম, এটা বোঝাতে চেয়েছি সেই ভ্যাগ সিমটম যেগুলা বলি আমরা, আচ্ছা আচ্ছা। ভ্যাগ ভ্যাগ, যেটা কোনো স্পেসিফিক ফোকাসকে ইন্ডিকেট স্পেসিফিক না। করে না। হুম, হুম। যেমন বুঝতে ফিভার পারছি। কিন্তু তার একটা। জি ঠিক স্যার। আছে। তাহলে জি। ভ্যাগ সিমটমের মধ্যে আর বাকিগুলো হচ্ছে ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, স্লিপ প্যাটার্ন, হ্যাঁ, ফ্যাটিগেবিলিটি, জেনারেলাইজ যে সিমটম গুলো আছে। আবার যদি বলেন সারা শরীরে ব্যথা, হ্যাঁ, বা জি স্যার। মাসলে যদি পেইন হয় তাহলে কিছুটা মাস্কুলোস্কেলেটাল ডিজিজের একটা ক্লুও দিতে পারে। কিন্তু এই যে তিন চারটা বললাম না, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, স্লিপ প্যাটার্ন বা স্লিপ সিচুয়েশন, আর এই যে ফিভার, এই চারটা জেনারেল হেলথ কোয়ারির খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটি দিয়ে জি স্যার। বুঝবেন কি, এটি দিয়ে বুঝবেন যে রোগীর আসলে যদি ক্রনিক ডিজিজ হয় এটা খুবই ক্যাটাবলিক ডিজিজ কিনা, খুব সিভিয়ার ডিজিজ কিনা, তাহলে কিন্তু ওজন কমে যাবে। এটাই জি স্বাভাবিক। স্যার। জি। আবার লস অফ অ্যাপেটাইট যদি জিজ্ঞেস করেন, বলে যে না আমার তো খাবার ঠিক আছে, তাহলে কি মুশকিল? খাবার ঠিক আছে, ওজন কমে যাচ্ছে, এটা যদি সত্য হয় তাহলে এটা হাইপার থার্মিয়ার কেস, এটা থাইরয়েড হাইপার ডিসঅর্ডার হয়ে গেল। থাইরয়েড। তাই না? জি এটা তো স্যার। ডায়াগনস্টিক ক্লু জি স্যার। নিলেন। কিন্তু জি আদৌ স্যার। কি ক্লুটা সত্য, সেটি তো গুরুত্বপূর্ণ। এই যে ডেটা যে নিলেন, উনি বললেন যে আমার ওজন কমে যাচ্ছে, আপনি কিভাবে চেক করলেন, ক্রস চেক করেছেন ওজন কমছে কিনা? হুম। জি স্যার, দেখেন বুঝতে পারছি। কিভাবে করা যায়। ওজন মেপেছেন কিনা? বেশিরভাগ রোগী আমাদের ওজন মাপেন না। তাহলে মাপে না, না। না এ- মেপে যদি বলেন যে ওজন হ্যাঁ একটু কমেছে, তাহলে বলতে হবে যে ওনার কাপড় স্যার ঢিলা হয়ে স্যার, গেছে এটা কিনা। আমরা ইয়ে করতে পারি যে ওই যে তার আগে যে জামাটা হ্যাঁ পরতেন, হ্যাঁ, এটাই সেটা বাস্তবতা। আগের চাইতে বেশি, ঢিলা ঢিলা আগের চাইতে ডালা, বেশি ঢিলা ডালা হয়ে ঢিলা হয়ে যাচ্ছে গেছে। কিনা, এটি বলা। জি। এভাবে আপনি ক্রস চেক করে বুঝলেন যে হ্যাঁ ওনার ওজন কমেছে। তারপরে অথচ তখন আপনি কনফিডেন্টলি দুই ডেটাকে একত্রিত করতে পারবেন। কারণ আপনাকে দুইটা ডেটা মিলে তো ডায়াগনস্টিক ক্লু দিবে। একটা ক্লু দিবে যে এটা ওজন কমছে না, সরি ভুল করছি, ওজন কমছে আর ওইদিকে ওনার অ্যানোরেক্সিয়া নাই, খাবার ইচ্ছা ঠিক আছে। আবার জি যদি স্যার। একটু ফোকাস করে জিজ্ঞেস করেন খাবার ইচ্ছে কি আগের চাইতে বেড়েছে, বলে যে হ্যাঁ ডাক্তার একটু ভালো আগের চাইতে, মানে হুম। ওনার রুচি আরো একটু বেটার হয়েছে, ওদিকে ওজন কমে বেটার যাচ্ছে, তাহলে হয়েছে। আপনি ডায়াগনস্টিক ইনফরমেশন নিলেন ইন ফেভার অফ হাইপারথাইরয়েডিজম। যেহেতু আমি এই তথ্যটা ডায়াগনস্টিকের ফেভারে নিয়েছি, তাহলে এটা এই ব্যাপারে আমাকে কনফিডেন্ট হতে হবে। বুঝতে পেরেছেন? জি মানে গা জি স্যার, ঝাড়া ভাব বুঝছি। দিয়ে নিলে হবে না। জ্বর বললে ওই যে বললাম, জ্বর মেপেছেন কিনা জিজ্ঞেস করতে হবে। আজকে হয়তো জ্বর নাই, গতকাল বলেন যে কালকে ছিল জ্বর, উনি মেপেছেন কিনা। অথবা জি স্যার। আপনার শীত শীত করে কিনা, কাপড় জড়াইয়া বসে থাকেন কিনা, এই তথ্য দিয়ে আপনাকে ক্রস চেক করে নিতে হবে যে এটা আদৌ জ্বর ছিল। ইভেন আরেকটা বলি, এই যে আপনার হেপাটোলজির বিষয়ে যদি বলি, জন্ডিস, বেশিরভাগ রোগীর কি জন্ডিস হয়? চোখ হলুদ ছাড়াও বলে না খেতে পারে না, তারে জন্ডিস বলে যে, এটা শুনেন নাই? জি স্যার। তো ওনারা জন্ডিস বলেন খেতে পারে না, অ্যানোরেক্সিয়া, এটার বলে জন্ডিস। এর জন্য জন্ডিসের ঝাড়া দেয়, এই দেয়, এখনো ঢাকা শহরেও করে।
তা আপনাকে হয় তো স্যার, জন্ডিস, গ্রামে হয়। হ্যাঁ গ্রামে হয়তো জন্ডিস হয়েছে কিনা আপনাকে কনফিডেন্ট হতে হবে না, নাহলে আপনি হ্যাপাটোলজির ওইখানে ঢুকে একেবারে ইনভেস্টিগেশন করে ফেলবেন সব। জি স্যার। খেয়াল করেন। তো এই জন্য ডেটার প্রত্যেকটা তথ্যের গুরুত্ব আছে। এক এক একটা গুরুত্ব এক এক রকম। হ্যাঁ, আমি হয়তো স্লাইডটা আনি নাই, আনতে পারতাম, এখন মনে পড়ছে। সিমটম গুলোকে ভাগ করা হয় সফট সিমটম অ্যান্ড হার্ড সিমটম। সাইন গুলোকে এভাবে বলা হয় সফট সাইন অ্যান্ড হার্ড সাইন। নামটা শুনেছেন কোনো সময়? হার্ড মানে মোর ইনফরমেটিভ, যেটা আপনাকে হয়তো ডায়াগনোসিসের জন্য একেবারে শক্ত তথ্য দিবে। ঠিক আছে? যেমন থাইরয়েডের কথা যদি একটু অ্যাড করি, ওয়ার্ম ইনটলারেন্সটা খুব বেশি শক্তিশালী নাকি ওয়েট লসটা খুব শক্তিশালী তথ্য হিসাবে হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিসের জন্য? আপনার কি মনে হয়? ডক্টর মামুনকে শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু অডিওটা আমি শুনতে পাচ্ছি না আপনাকে। তো যেটা বলতে চাচ্ছি, যে ওয়ার্ম ইনটলারেন্স কিন্তু ডায়াগনস্টিক ক্লো হিসাবে, ইনফরমেশন হিসাবে অন্যান্য তথ্যের চাইতে বেশি শক্তিশালী। সেই কারণে আমরা হাইপারথাইরয়েডিজম এক্সক্লুড করার জন্য যে রুচি, না না, অ্যাপেটাইট আর কি, ওয়েট লস, তারপরে ছটফট করা, অনেকগুলো তথ্য জিজ্ঞেস করি, কিন্তু কোনোভাবে আমরা ওয়ার্ম ইনটলারেন্স জিজ্ঞেস করতে বলবো না। তো এখানে আমি জেনারেল হেলথ কোয়ারিতে এই কথাটা বলছি যে জেনারেল হেলথ কোয়ারি যেমন আপনাকে ডায়াগনস্টিক ক্লু দিতে পারে, জেনারেল হেলথ কোয়ারি আবার একটা ডিজিজের আউটকামের তথ্য দিতে পারে। ভেগ মানে এটা নেগলেক্টেড সিমটম না। ভেগ মানে ওর ধরু আমরা বলি না এগুলো ভ্যাগ কথাবার্তা বলছে, ওটা হলো ইন জেনারেল টকিং এর জন্য ভ্যাগ বলি, কিন্তু এই ভ্যাগ কিন্তু নন স্পেসিফিক ইনফরমেশনস। এটার ওজন ডেটা হিসেবে অনেক অনেক বেশি। আচ্ছা ডক্টর মামুন একটু কানেক্টেড হন যে সুযোগ হলে। আচ্ছা, তারপরে আমি আবার আপনার বাকিটা আর একটু অ্যাড করি। পাস হিস্ট্রি তো আপনি তো জিজ্ঞেস করেছেন যে এটা ওটা, নিশ্চয় আপনার মাথায় ক্লু কাজ করেছে আর কারো কারো কোনো রোগ আছে কিনা। ডক্টর মামুন কি শুনছেন? সরি, বোধহয় একটু এঙ্গেজ হয়ে গেছেন না। হোয়াটএভার, আমি আমি বলতে থাকি। সো পাস হিস্ট্রিতে এই ডিজিজের শুধু ডায়াগনস্টিক ক্লু নিতে হবে এমন না। এবং এক কথায় যদি আমি বলি যে ওনার পাস হিস্ট্রিতে আর কোনো রোগ বালাই ছিল না, উনি যদি বলেন যে না আমার কোনো রোগ বালাই ছিল না, আমি কোনো চিকিৎসা বড় সড়ো নেইনি, আমি হসপিটালেও ভর্তি হইনি, তাহলে এত কথা আর জিজ্ঞেস করার কিছু নাই। হ্যাঁ, পাস্ট হিস্ট্রিতে ওই যে ডায়াবেটিস হাইপারটেনশন সেটাও একটা পাস্টের মধ্যেও পড়ে, আগে ডায়াগনোসিস হয়েছে, এটা ক্রনিক ডিজিজ হিসাবে হয়তো আমরা হেডলাইন করেছি। আচ্ছা, এখানেই শেষ নয়, পাস্ট হিস্ট্রি পরে দেখা যাবে কি ডেটা যখন আমার শেষ হয়ে যাবে গ্যাদারিং, হঠাৎ করে আমার মনে হবে পাস্ট হিস্ট্রিতে আরেকটা কথা বলতে আমার জিজ্ঞেস করতে ভুলে গেলাম, এবার যাই, আপনি আবার যাবেন, অসুবিধা নাই। কিন্তু যখন আপনি ডায়াগনোসিসে রিচ করে যাবেন, তখন একেবারে খোঁটায় খোঁটায় ডায়াগনোসিসের জন্য পাস্ট হিস্ট্রি আর বেশি জিজ্ঞেস করার দরকার নাই। রোগী যদি বলে যে আমার আর কোনো রোগ ছিল না, কিছুই ছিল না, এই কথাটা মনে রাখতে পারলে হবে কি, টাইমটা বেঁচে যাবে। হ্যাঁ, আমি বলবো না যে এটা 100% আপনি কাজ সেরে নিলেন, এটা নিয়ার অ্যাবাউট 80-90% কাজ সেরে নিলেন। আবার পাস হিস্ট্রির মধ্যে যে কাজটা আমি ইন্টেনশনালি এখানে দেখাচ্ছি, আপনি দেখেন যে ইনভেস্টিগেশন কথাটা, এই যে এটা একটা ডেটা কিন্তু তথ্য, আমরা মনে হয় এটা খুব একটা গুরুত্ব দেইনি। আমরা সবসময় ইনভেস্টিগেশন প্ল্যান করছি, পরীক্ষার সময়ও ইনভেস্টিগেশনটা লুকিয়ে রাখা হয় বিছানার নিচে। কি বলেন ডক্টর জি মামুন? স্যার। বিছানার জি নিচে স্যার। জি লুকিয়ে স্যার। রাখা হয় না? আমাদের দেশে এখনো পরীক্ষায় তাই হয়। জি স্যার। তারপরে রাখা। সিমটম সাইনের পরে বলে কি কি পরীক্ষা করবে, বাস্তবতাটা তা নয়। স্পেশালি যদি আপনি পোস্ট গ্রেডের পরীক্ষা দেন, আপনাকে এভাবে কেন প্রশ্ন করবেন? আপনি ইনভেস্টিগেশন দেখবেন, আজকে হিস্ট্রি নিলেন, এক্সামিন করলেন, তারপরে ইনভেস্টিগেশন দেখার পরে নেক্সট ইনভেস্টিগেশন কি হবে আপনি সেটা না ডিজাইন করবেন। কিন্তু জি আপনারা স্যার, সেটা বিছানার তো তলে অবশ্যই। ইনভেস্টিগেশন লোকায় রাখার কি আছে? সিটি স্ক্যান আছে, এটা যেন কেউ না দেখে দেখে যে আমার তো সে অভিজ্ঞতা, আপনাদেরও মনে হয় এখনো তাই। এগুলো লুকায় রাখা হয়, এগুলো দেখানো হয় না। জি স্যার, এখনো রাখা হয়। তো এটা একটা ড্রব্যাকস কিন্তু, তাই না? আজকে যে আমি রুগী দেখছি, এই রুগীর আমাকে যদি ওনার ইনভেস্টিগেশন করা থাকে, রিয়েল পেশেন্ট যদি দেখি, তাহলে ইনভেস্টিগেশন দেখলে অসুবিধা কি? সিটি স্ক্যান করা থাকলে সিটি স্ক্যানের পরে এমআরআই করা লাগতে পারে না? ওনার জি স্যার। কোনো ভাস্কুলার ইমেজিং করা লাগতে পারে না? আইসোটোপ স্ক্যান করা লাগতে পারে না? তো সেই কথাগুলো আমরা জিজ্ঞেস করব।
তো এইটি যাক একটা গ্যাপ। তো আমি এই ডেটার মধ্যে চেয়েছি যে ইনভেস্টিগেশনটা যেন আমরা ইনক্লুড করি আর কি। আমরা কিন্তু বলি রুগীকে যে আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই যেমন 8 দিন হয়ে গেল ওনার, নিশ্চয়ই উনি একটা সিবিসি তো করতে পারেন, কেউ না কেউ দেখেছেন। জি স্যার। জি জি। উনি একটা ব্লাড কালচারের টেস্ট হয়তো দিয়েছেন, এখনো রিপোর্ট পান নাই, এমন হতে পারে না? হওয়াটা খুবই জি স্যার। স্বাভাবিক। উনি ডেঙ্গি জি পরীক্ষার স্যার। টেস্ট করে নিয়ে আসছেন, এমনও হতে পারে না? তো জি এটি স্যার। যদি এটি যদি আমি জিজ্ঞেস না করি, রুগী তো আর বের করবেন না, কি বলেন? জি স্যার। না, বের করবো না স্যার। তো রুগী যদি বের না করেন, তাহলে কি করব? ওইটা বাদ দিয়ে দেবো, আমি প্রেসক্রিপশনে লিখে দেবো যে আপনি এই পরীক্ষা করবেন, ওই পরীক্ষা করবেন, আপনি আবার ব্লাড কালচারই তো দিবেন। সেজন্যে এটা বোধহয় আমার ইন্টেনশনাল অ্যাড করা ইনভেস্টিগেশনটা এখানে অ্যাড করে নেওয়া, মানে রোগীর ডেটা নেওয়ার সময় আমি ইনভেস্টিগেশনটা যোগ করে নিলাম। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এটি, তো এটা আমার কাছে মনে হয়েছে অন্য, মানে এই রোগ হোক যেই রোগী হোক, মানে আপনার ইনভেস্টিগেশন, বিশেষ করে যে রোগী 5 দিন 7 দিন পার হয়ে গিয়েছে এক, আর এমনি ওনার হয়তো ডায়াবেটিস উনি বলেছেন নাই, কিন্তু ওনার একটা ইনভেস্টিগেশনে ব্লাড সুগার চেক করা ছিল, এটা একটা রং ইনফরমেশন তো হতে পারে। উনি বলেছেন নাই, কিন্তু আপনাকে তাইলে এবার ক্রস করতে হবে যে আসলে যে নাই, আপনার ব্লাড সুগার কত ছিল বলেন তো। বলে যে খালি পেটে 7 ছিল, বা একটু বাড়াই বললেন 7.5 ছিল, তাহলে কি এটা স্বাভাবিক? না স্যার, এটা তো ডায়াবেটিক 7 রেঞ্জ। হলেও তো স্বাভাবিক, তাত্ত্বিকভাবে ডায়াবেটিক, আর 6.8 হলেও তো এটা প্রি ডায়াবেটিসের মধ্যে পড়ে, পড়ে না? জি স্যার। জি প্রি জি প্রি স্যার। ডায়াবেটিসের মধ্যে পড়ে না? কাজেই রোগীর ভাষাগুলো বুঝতে হবে। উনি যে স্বাভাবিক বললেন যে ডায়াবেটিস নাই, তাহলে আমাকে ক্রস চেক করতে হবে আসলে যে আপনার ডায়াবেটিস নাই, কত ছিল সুগার। আর ডায়াবেটিস এমন একটা রোগ, এটা তো সহজ, সবাই কম বেশি করে থাকেন। তাহলে রোগীর ওই কথার উপরেও কিন্তু আমরা রিলাই করা অনেক সময় সম্ভব হয় না, আমাকে আবার ফার্দার কোয়েশ্চেন করতে হয়। জি স্যার। কাজে আমি আজকে আপনাকে আসলে ডেটা গ্যাদারিং এর এই যে মানে হিডেন ইস্যুগুলো একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি আর কি। আপনি জি চাইলে স্যার। নিজে নিজে আরো আবিষ্কার করতে পারবেন। ডক্টর ইমন জয়েন করেছে, এমন জি কি স্যার, আসসালামু আলাইকুম চেম্বার স্যার। থেকে নাকি, না এমনি ফ্রি আছো? স্যার, ওই যে পড়তেছিলাম। আচ্ছা, আমার পড়ার কালকে। ফাঁকে আমরা আলাপ করি, আমরা প্রায় অর্ধেক শেষ করে আর কয়েক মিনিট বোধহয় আছে। আমরা হিস্ট্রি টেকিং এর প্রথম থেকে আলাপ শুরু করেছি আর কি। যাই হোক, তোমার প্রশ্ন থাকলে আমাকে আবার জিজ্ঞেস করতে পারো মাঝে মধ্যে। সো তাহলে ডক্টর মামুন, আমরা পাস্ট হিস্ট্রি তো বুঝতে পেরেছেন, ড্রাগ হিস্ট্রিতে অ্যালার্জি ভালো, এটা একটা কমন জিনিস। আমরা অ্যালার্জি কমনলি জিজ্ঞেস করি না, তাই না? কি বলেন? জি স্যার। জি। এই যে আমি তাই না বলছি যে আপনাকে, এটা কিন্তু লিডিং কোশ্চেন করেছে, এটা প্রহিবিটেড অবশ্য। আপনি কলিগ বলে জিজ্ঞেস করছে আর কিভাবে, রুগীকে এভাবে বলা যায় না। আপনার তো না পেটে স্যার। ব্যথা আছে তাই না, এরকম প্রশ্ন করা যায় না, এটাকে বলে লিডিং কোশ্চেন, যে বলা যায় না। আচ্ছা, এই মহিলার ইমিউনাইজেশন কি গুরুত্বপূর্ণ? জি স্যার, ইমিউনাইজেশন তো গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। এই রোগী যেহেতু আপনি এতক্ষণে বুঝে ফেলেছেন ইট কুড বি এন্টারিক ফিভার, কিন্তু এই রোগী যদি আসলে ইমিউনাইজ হয়ে থাকে এন্টারিক ফিভারে, অথচ আপনি সাসপেক্ট করছেন এন্টারিক ফিভার, তাইলে আপনি ডায়াগনোস থেকে একটু সরে গেলেন না? জি স্যার। অথবা এটা যদি আমি মোর কনফিডেন্ট হয়ে এন্টারিক ফিভার বলতে যাই, তাহলে আমাকে আবার আরেকটা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে যে হয়তো ওনার ভেতরে কোনো হাইপো ইমিউনিটি বিরাজ করছে। কি বলেন? জি। জি। নাহলে একজন ইমিউনাইজ পেশেন্টের এন্টারিক ফিভার হতে যাবে কেন? জি স্যার। তো সেজন্য ড্রাগ হিস্ট্রিতে ইমিউনাইজেশন কিন্তু গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র ওই ইপিআই এর 10টা টিকা দিয়েছি কিনা ওটা নয়। জি স্যার, তারপর বুঝতে পেরেছি। আজকের আলোচনায় হয়তো এন্টারিক ফিভার ডায়াগনস্টিক ক্লু দিচ্ছে ইমিউনাইজেশন, কিন্তু আরেকজন রোগীর জন্য তো সে ডায়াগনস্টিক ক্লু দিবে না। জি কেমন? স্যার। জি। তাহলে আমাকে বরং কিছু মানুষের, ওই যে বললাম শুধুমাত্র ডায়াগনোসিস নয়, এই প্রিভেন্টিভ মেডিসিনের তো কিছু কাজ আমাকে করতে হবে, ডেটা নিতে হবে। আমরা অত নেই না বাস্তবে। যেমন আপনার যদি মনে করেন হেপাটোলজির পেশেন্ট, আপনি কি অবশ্যই জিজ্ঞেস করবেন না যে আপনার কি জন্ডিসের টিকা নেওয়া হয়েছে বাংলা ভাষায় এইভাবে, আপনি বি উম, ভাইরাসের টিকা নিয়েছেন কিনা, আপনি এর নিয়েছেন কিনা কোনো সময়, এই প্রশ্ন করা উচিত কিনা? করা উচিত। উচিত তো স্যার। অবশ্যই উচিত। আপনার সাবজেক্টে একটু রিলেট করে বলার চেষ্টা করলাম আর কি, বুঝতে সহজ জি হবে। স্যার। আমরা আনফরচুনেট, আমরা আসলে এভাবে জিজ্ঞেস করি না। কেমন? আমি আজকে জি স্যার। হয়তোবা এক্সচেঞ্জ অফ ভিউজ করতে বসেছি বলে এই কথাগুলো বলছি। স্যার, হ্যাঁ, ডক্টর আসিফ ভাই হচ্ছে লিঙ্ক চাচ্ছে, উনি কি জয়েন করতে পারবে?
কেন পারবে না? কিন্তু আমি তো গ্রুপে সবই দেওয়া আছে, তুমি লিঙ্ক শেয়ার করতে পারবা? জি স্যার, জি স্যার। দিয়ে দাও না, লিঙ্কটা দিয়ে দাও। আমরা একটু আলাপ না হয় সামারিতে একটু আর একটু আলাপ বাড়ায় বলতে পারবো, অসুবিধা নেই। তো ডক্টর মামুন, তাহলে আমরা ইমিউনাইজেশনের প্রসঙ্গে এখন আসেন। বয়স ভেদে ইমিউনাইজেশন, আমরা কি তাকে জিজ্ঞেস করবো যে আপনি মিজলের টিকা নিয়েছেন কিনা? এই যে মিজলে সরব হয়ে গেছে সারা দেশ। নিশ্চয়ই না, আমাদের পেশেন্টের বয়স হলো 45। এই ক্ষেত্রে আমরা হয়তো বা এন্টারিক ফিভারের ইমিউনাইজেশনের জিজ্ঞেস করব, প্লাস আর কি করব বলেন তো? জাস্ট বুদ্ধি খাটিয়ে বলেন, যেটা এই বয়সে খুবই রেলেভেন্ট। উনি টিকা নিয়েছেন কিনা। টিবি, যে হাতের এখানে আপনার ইয়ে আছে কিনা, কি? বাম হাতের এখানে কোনো স্কার মার্ক? ভ্যাকসিনের। ওটা তো আপনি দেখবেন বিসিজির ভ্যাকসিনের জন্য। আপনি প্রশ্ন করতে হবে তো যে টিকার ব্যাপারে আপনি কোন টিকাটার কথাই মহিলাকে খুবই বেশি জিজ্ঞেস করা উচিত। নিউমোনিয়ার টিকা বা এগুলো স্যার? নিউমোনিয়া কেন? ওনার তো রেসপিরেটরি সিমটম নাই আজকে। আপনি যদি উম, রুটিন ইমিউনাইজ করার জন্য প্রশ্ন করতে চান তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে। নিউমোনিয়াটাও নিউমোকক্কাল এখন তো ভালো বলেছেন, আমি একদম ফেলনা নয়, আপনি ফেলে দিচ্ছেন এমন বলতে মানে চাচ্ছি না। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এগুলো। অবশ্যই ইনফ্লুয়েঞ্জা বিশেষ করে প্রতি বছর বছর এখন হচ্ছে, এবং এটা নিয়ে গবেষণা বাড়ছে। একজন তাহলে আমাকে নলেজ নিতে হবে রুটিন অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের, ঠিক আছে। জি স্যার, তাহলে রুটিন অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কি কি করা লাগবে, এইখান থেকে আমাকে ইমিউনাইজেশনের প্রশ্নগুলো করতে হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে এবার। জি স্যার। আর একটু যদি জন্ডিসের ভাব বলেন, আপনি তো অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনি বি বি টিকা তো নিয়েছেন কিনা, অথবা এ। যদি এ নিয়েই থাকেন তাহলে এই জন্ডিস তার এ ভাইরাসের জন্য হয়নি বলে মনে হবে। উনি যদি বি ভাইরাসের টিকা নিয়ে থাকেন, এই জন্ডিসটা তার বি ভাইরাসের জন্য হয়নি বলে মনে হবে, অন্য ভাইরাসের জন্য হয়েছে। জি স্যার। তাহলে আমি অনর্থক কেন ইনভেস্টিগেশন করতে যাব ফার্স্ট লাইনে? আমি প্রয়োজনে সেকেন্ড লাইনে ওইভাবে ইমিউনাইজ পেশেন্ট চিন্তা করে ভিন্নভাবে অ্যাটেম্প নেব। কিন্তু যারা অলরেডি ভ্যাকসিনেটেড, ওই ডিজিজের ইনভেস্টিগেশন, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন আমি করব না, ঠিক কিনা? জি স্যার। তাহলে দেখেন, ড্রাগ হিস্ট্রি কিন্তু শুধুমাত্র ওষুধ কি খান এটা জিজ্ঞেস করা নয়, আরো অনেক তথ্য আছে, তাই না? সেজন্য কমপ্লায়েন্সটাও বলা হয়েছে যে রোগীর নিয়ম মাফিক ঠিক মতো ওষুধ খান কিনা। আপনার কি অবজারভেশন, রোগী যখন ফলো আপে আসেন তখন যদি জিজ্ঞেস করেন যে আপনি নিয়মিত ওষুধ খান কিনা, বেশিরভাগ রোগী উত্তর কি বলেন যে নিয়মিত ওষুধ খান, বা এটা সত্য ক্রনিক পেশেন্ট গুলো? না স্যার, অনেক অনেক এটা স্যার, অনেক পেশেন্ট, অনেক পেশেন্ট বলে স্যার খাই না। হ্যাঁ, আমি আমি আপনাকে ভোটের মতো বলছি যে মানে বেশিরভাগ রোগী বললে অশুদ্ধ নয়, নিয়মিত ওষুধ খান না। জি স্যার। যেমন আপনি তিনটা লিখেছেন, দুটা খান একটা খান না, অন্তত এই ঘটনাটাই ঘটে। আর কেউ কেউ জি তো স্যার, আছেন ঘটে। ছেড়ে দিয়ে বসে আছেন। এই জন্য কমপ্লায়েন্সটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায় ড্রাগ হিস্ট্রির মধ্যে, ঠিক আছে। জি আর স্যার। এই আমাদের আজকের রোগীর জন্য ফাদার মাদারের ডেথ, এইটা কি খুব গুরুত্বপূর্ণ? না, খুব একটা না। গুরুত্বপূর্ণ না। যদি না হয় তাহলে আমি এটি আপাতত ফার্স্ট লাইন ডেটা কালেকশনের মধ্যে এটা হয়তো নাও রাখতে পারি, ঠিক আছে। জি স্যার। জি আচ্ছা, স্যার। কিন্তু এটা যদি আমি চেস্ট পেইনের পেশেন্ট, কার্ডিয়াক ব্যাকগ্রাউন্ড ভাবি, তাহলে তাহলে তো কি স্যার ইম্পর্টেন্ট, শুধু গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট না, এটা তো ম্যান্ডেটরি। জি স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি যে এখন 6 নম্বর পয়েন্টে আসলাম, আমাদের ডেটা গ্যাদারিংটা কিন্তু আমার কোর্স অফ ডিসকাশন অনুযায়ী মডিফাইড হয়ে যাচ্ছে। জি কোনো স্যার। কথাটা আমি বেশি জিজ্ঞেস করছি, কোনো কথাটা আবার বেশি জিজ্ঞেস করছি না, জি আমি স্যার। দরকার মনে করছি না। এটাই হচ্ছে আসলে প্রোগ্রেসিভ স্টেপ ওয়াইজ ডেটা গ্যাদারিং। খালি একটা কাগজে লিখেছি বলে, আমি দেখাচ্ছি বলে এইটার ইনফরমেশন ফিল আপ করছি, বিষয়টা এরকম নয়। আচ্ছা, আমি শেষে আরো বলবো যে আরো কিছু বাদ দেওয়ার সুযোগ। এইবার আসেন সোশ্যাল হিস্ট্রি। সোশ্যাল হিস্ট্রিতে অনেক কথা না, ডায়েট, জি স্যার। স্মোকিং, এটা সেটা সব কিছুই। এখন কার্ডিয়াক যদি হয় তাহলে তো অবশ্যই স্মোকিং, অ্যালকোহল এগুলো থাকেই, হুম। হ্যাঁ। জি স্যার। না হলেও থাকবে, যেহেতু স্মোকিং একটা খুবই খারাপ একটা ব্যাড বিহেভিয়ার, হেলথ হ্যাজার্ডাস। অ্যালকোহল ওয়েস্টার্ন পিপলের জন্য, তাই তো। এই দুটা জিনিস আসলে, জি স্যার। এটা একটা ট্র্যাডিশন আর কি, জিজ্ঞেস করে নেওয়া। তা আমরা তো অ্যালকোহল জিজ্ঞেস করি না কালচারালি, আমরা তো স্মোকিং জিজ্ঞেস করি, বেশিরভাগই জিজ্ঞেস করি, করা উচিত বটে। ডায়েট,
খাবার কি খান, কিভাবে খান। আমরা যখন এন্টারিক ফিভার রোগী দেখি, আমরা অনেক সময় মিস করি। জি ইভেন স্যার। মাই সেলফ, আই এম সরি টু সে, হয়তো মিস করাটা ঠিক হয় না, বা মিস করেও আমি ম্যানেজ করে ফেলতে পারি, রোগীকে কনভিন্স করে ফেলতে পারি বলে হয়তো করি নাই। কিন্তু আজকের যে রোগীটা আপনি শুনলেন প্রথম থেকে, আপনার একটা প্রভিশনাল ডায়াগনোসিস মাথায় এসেছেন, সেটা হলো এন্টারিক ফিভার। জি স্যার। হয়তো আপনি 90%, 85% কারেক্ট। ডায়েটটা কি এখানে গুরুত্বপূর্ণ? জি স্যার, গুরুত্বপূর্ণ। মানে উনি কোন ধরনের খাবার খান, এক, না, এখানে সে, হ্যাঁ জি স্যার, আর মানে কি কোন ধরনের ধরনের। খান, কোত্থেকে খান, তাই না, জি জি রাস্তাঘাটের জি খাবার জি খান কিনা, এই সমস্ত জিনিস জি প্রশ্ন স্যার। না? জি স্যার। জি স্যার। তো তাহলে এটা আমাকে ডায়াগনস্টিক ক্লু দিতেই পারে। জি স্যার, দিতে পারে। সরি, স্মোকিং হয়তো ক্লু দিবে না ডায়াগনস্টিক। আমরা স্মোকিং না। জিজ্ঞেস করব অন্য একটা কারণে, মানে এটাকে বলে অপরচুনিস্টিক হেলথ প্রমোশন, তার একটা ব্যাড আচ্ছা স্যার। বিহেভিয়ার থেকে সরানোর জন্য। লবণ বেশি খান কিনা, একটা অপরচুনিস্টিক হেলথ প্রমোশন হতে পারে, তাই না? কিন্তু জি স্যার। ডায়েটটা আমাকে ডায়াগনস্টিক ক্লু ছাড়াও, মানে এমনি এমনি ডায়েটের ব্যাপার, মানুষের জন্য নন ভেজ, ভেজিটেবল খায়, অনেকে খায় না, এমনও তো থাকে। আপনি যদি জি স্যার। একজন ওবেজ, এই রোগীর একটা ওবেজ লেডিও তো হতে পারতেন উনি, তাই না? আপনি যখন জি। ওজন মাপতেন বা সামনে দেখতেন, তাহলে খাবারটা জিজ্ঞেস করা খুব দরকার না? কারণ কিছুক্ষণ জি। পরেই তো আমরা একটা খাওয়া দাওয়া নিয়ে তাকে অ্যাডভাইস করব। তা আমি যেটা এই সোশ্যাল হিস্ট্রিতে বলতে চাচ্ছি, যে এই যে পয়েন্টগুলো আমি দিলাম, এগুলো 8-10টা কমন পয়েন্ট, তার মধ্যে জব দেখেন রেড করে দিয়েছি। এই জব কথাটা ডায়াগনোসিসের জন্য কি খুব গুরুত্বপূর্ণ? খুব একটা না। কিছুটা ইনফেক্টিভ ডিজিজ, ভাইরাল ইলনেসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে উনি জব এনভায়রনমেন্টটা কেমন, তাই না? ট্রান্সমিসিবল ডিজিজের জন্য, নন কমিউনিকেবল ডিজিজের জন্য জব খুব একটা ডায়াগনস্টিক ক্লু খুব বেশি দেবে না। কিন্তু জবটা জিজ্ঞেস করা প্রত্যেকটা রোগীর জন্য গুরুত্বপূর্ণ। একটু ব্যাখ্যা দিবেন দু একটা? আচ্ছা ডক্টর মামুন, আপনাকে একটু জি স্যার। আমি একটু বলি পজ দিতে, আপনি তো অনেকক্ষণ আলাপ করেছেন। যারা পরে জয়েন করেছেন, হ্যাঁ, তারা কি একটু মাইক অন করতে পারেন? ডক্টর ইমন, ডক্টর আসিফ রহমান, জাস্ট একটু কথা বলার জন্য। জি স্যার। ডক্টর ইমন কি বলবে যে জব কিভাবে রিলেভেন্ট হবে ডেটা কালেকশনের ক্ষেত্রে, যে কোনো রোগীর কেন? জব কিভাবে রিলেভেন্ট হবে? হ্যাঁ, আমাদের ডাক্তারি করার জন্য রোগী, আপনি কি করেন, কি ইনকাম করেন, স্যার কি চাকরি যেমন করেন? হচ্ছে একটা রুগী হচ্ছে যদি স্যার ডেইলি ওয়ার্কারের কাজ করে বা একটা ফ্যাক্টরিতে কোনো ভারী কাজ করে, তখন সেটার একটা হিস্ট্রি নিয়ে বোঝা যায় সে আসলে কি ধরনের ভারী কাজ করে ওই ফ্যাক্টরিতে। তো এটা একটা পয়েন্ট হতে পারে। যেমন ভালোই একটা বলেছে, চমৎকার। যদি মাস্কুলোস্কেলিটাল পেশেন্ট লো ব্যাক পেইন হয়, লো তাহলে ব্যাক তো তার পেন, ওয়ার্ক, এটা অকুপেশন রিলেভেন্ট হতে পারে। এছাড়া আর কি গুরুত্ব? আবার আবার স্যার একটা পেশেন্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে যেখানে তার সিলোকিসিস হতে পারে বা অন্যান্য রেসপিরেটরি মানে অকুপেশনাল কিছু, ইনফেকশন হতে হ্যাঁ, পারে, রেসপিরেটরি অকুপেশনাল। ইলনেস জি হতে স্যার। পারে। এছাড়া অকুপেশনাল যে ইলনেস আমি এইগুলো হতে পারে। আরেকটু ফোকাস করে দেই, আমরা বারবার রোগের দিকে ধাবিত হচ্ছি। মানে ডায়াগনোসিসটাই যেন আমাদের সব কাজ, এই কারণে এই কথাটা এইভাবে উত্তরটা আসছে। ডায়াগনোসিস ছাড়া আর কি গুরুত্বপূর্ণ জব? ডক্টর আসিফ রহমানের একটু আওয়াজ শুনতে চাই আর কি, হ্যাঁ, পারলে মাইকটা অন করে রাখেন। ইমন বলে না, তুমি কন্টিনিউ করো। ডক্টর আসিফ মাইক অন করে কথা বলতে পারেন পরে। জব হলো ওই যে জি রোগীর স্যার। পকেটে কত টাকা আছে, এটা আমার ভিতরে ভিতরে বাসনা না, কত টাকা আছে, কয় টাকা পরীক্ষা করাইতে পারবো। কি বলেন? ইমন অফ হয়ে গেছে। মামুন, জি স্যার। তাই না? আমি এমআরআই করাতে পারবো কিনা, কারণ পাশে তো এমআরআই এর দোকান আছে। আমি একটু জি স্ল্যাং স্যার। ভাবে বললেও বাস্তবতাটুকু বলছি, কিন্তু আমার রিয়েল পেশেন্টকে ইনভেস্টিগেশন যদি আমি রিয়েলি জেনুইনলিও করি, তখনও তো টাকা পয়সার খোঁজটা নিতে হবে, নিতে হবে না? জি স্যার। আবার আমি একটু সামাজিক কাজ করতে চাই, আমি সেই আধুনিক কালে সে মানবিক ডাক্তার। এখন অনেক মানবিক ডাক্তার না সোশ্যাল মিডিয়ায়, ইমন? জি স্যার। অনেক মানবিক, সবাই মানবিক। তো মানবিক ডাক্তার হলে আমাকে তো টাকাটা, রোগীর টাকাটা না নিয়ে উল্টা পকেট থেকে আরো 500 টাকা দেওয়া লাগতে পারে, পারে না? জি তাহলেও স্যার। কি জব ইনকামটা গুরুত্বপূর্ণ না? জি স্যার। আমি বলতে চাচ্ছি আসলে, আজকে আমার বলার আসলে শেষও হবে না, শেষ করতেও পারবো না। আমি আজকে হাইলাইট করছি যে আমার ডেটা গ্যাদারিং এর প্রত্যেকটা পয়েন্টে শুধুমাত্র ডায়াগনস্টিক ভ্যালুর বাইরে আরো কিছু ভ্যালুজ আছে, সেটা জন্য আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আর কি।
কেমন, তাহলে ডেটা কালেকশনটা কমপ্লিটেড হয়। ঠিক আছে। আচ্ছা, ডক্টর আসিফ তো অন করলেন না, ইমন আরেকটু কন্টিনিউ করা হোক। আমরা ওই যে বললাম ফেব্রাইল ইলনেসের পেশেন্ট, আমাদের একটা প্রাইমারি ডায়াগনোসিস ডক্টর মামুন আলাপ করছিলেন, এটা হয়ে গিয়েছে যে এটা এন্টেরিক ফিভার, 8 দিনের জ্বর ছিল আর কি, মহিলা। এখানে সোশ্যাল হিস্ট্রিতে আর কি গুরুত্বপূর্ণ ডক্টর ইমন? সোশ্যাল হিস্ট্রি মানে স্ক্রিনে যা যা দেখানো হয়েছে এখান থেকে আমাদের প্রবাবল আট ডায়াগনোসিস কিন্তু দিনের একটা এন্টেরিক ফিভার, হ্যাঁ 8 দিনের জ্বর। সোশ্যাল হিস্টোরিতে স্যার সে হচ্ছে ট্রাভেল করার সময় এমন কোনো খাবার খাইছে, তো যার কারণে এটা হতে পারে। ট্রাভেল হিস্ট্রিতে, হ্যাঁ, খুবই ভালো বলেছো, পথে ঘাটে খাবার খেলে এন্টারিক ফিভার হতে পারে না। জি স্যার। এন্টারিক ফিভার বাংলাদেশে হয়তো সারা দেশ জুড়ে আছে, কিন্তু তবুও এন্টারিক ফিভার তো একটা ফুড রিলেটেড ইলনেস। তাহলে ট্রাভেল কিন্তু এন্টারিক ফিভারের ডায়াগনস্টিক ক্লু দিতেই পারে, তাই তো? জি স্যার। এটা তো জি স্যার। ফুডবর্ন ডিজিজ বলা যায়, জন্ডিসের জি মতো, স্যার। হেপাটাইটিস এ, ই, এগুলোর মতো। তাহলে আমি হয়তো তাকে এই সেক্সুয়াল হিস্ট্রি জিজ্ঞেস করে খুব একটা এম্বারেস করব না, তাই না? আমার লাগলে তো অবশ্যই আমার কার্টেসি মেনটেন করে করব। আচ্ছা, একটু আলাপ করে বাইরে যেয়ে, যেহেতু তোমরা একটু পরে জয়েন করলে, কারো এরকম সেক্সুয়াল হিস্ট্রি কিংবা প্রাইভেট হিস্ট্রি হুট করে কি জিজ্ঞেস করে বলবো ডিরেক্টলি? না স্যার। কিভাবে জিজ্ঞেস করব? যেমন ওনার মায়ের বয়স 45, ওনার বাচ্চা কাচ্চাও আছেন, তাহলে ওনাকে আমি এই হিস্ট্রিটাই নিব, কিভাবে শুরু করব একটু ডক্টর ইমন প্র্যাকটিস করি। আমি তো রুগী, আমি নিজে জি রুগী, স্যার। হ্যাঁ, তাহলে এবার রুগীকে প্রশ্ন বা করতে থাকো। উনি হলেন মা। মানে স্যার রুগীটা তো স্যার অবশ্যই মা হবে, তাই না? আমি আমি রোল প্লের কথা বলছি, তুমি ডাক্তারের রোল প্লে করো, আমি রোগীর রোল প্লে করি। আচ্ছা। তাইলে এই যে রুগী রুগী মানে রোগীর মা কি এই না 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 এন্টেরিক না 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 ফিভারের না না, উনি বাচ্চার মা, নিজেই রোগী, আমি এমনি পরিচয়টা বললাম আর কি, যেন আমি তাকে মা সম্বোধন করে বলি, সেজন্য বললাম যে মা, তারপরে প্রশ্নটা করবোই আর কি, এটাই জন্য বলে দিলাম। যে ওনাকে জিজ্ঞেস করব যে হ্যাঁ, আসলে তো জিজ্ঞেস করো না, আপনার আমি কি তো রোল অন্য প্লে কোনো করতে বলছি তো। যে সারা আচ্ছা জীবন আর আপনার কত কি তাত্ত্বিক থাকবো, প্র্যাকটিক্যালি মানে বলি না। হ্যাঁ, স্বামীর সাথে আপনার যে স্বামী আছে তার সাথে বৈবাহিক সম্পর্ক কি সব ঠিক আছে? দেখেন কি কোনো কিছু লুকানো যাবে না, কারণ আপনার চিকিৎসার স্বার্থে এবং চিকিৎসার ট্রিটমেন্টের স্বার্থে ডাক্তারের কাছে আসলে কিছু গোপন করা যাবে না। একদম নিঃসংকোচে বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা আসলে আপনার রোগটা কোন ধরনের বা কি ধরনের, হ্যাঁ, সেটা অনেকটা ভালো ধারণা করতে হয়েছে, আমি পারবো। একটু থামিয়ে দিই, অনেকটাই ভালো হয়েছে, আরো একটু, আরেকটু আগে থেকেই বলা দরকার। ডক্টর মামুন জয়েন করবেন আলোচনা আরেকটু আগে থেকে, মানে যেটা আমাদের লার্নিং আর কি, যে আমরা এভাবে বলি যে বাসায় আর কে কে আছেন একসাথে থাকেন। তাহলে আমি একটু আরো আরো প্রিমিটিভ জায়গা থেকে শুরু করছি আর কি, হ্যাঁ, বোঝা গেল জি ইমন? স্যার। মানে জি স্যার। হুট করে ওই ধারণাটা দেওয়া না যে আমি কি জিজ্ঞেস করতে চাচ্ছি। আচ্ছা, কে থাকেন আচ্ছা মানে, আচ্ছা। এখন যদি বলে যে আমি একা থাকি, কথার কথা, তখন নেক্সট প্রশ্ন কি হবে, কেন একা থাকেন, তাই না? তার হুম। মানে কি আমি কিন্তু ভিতর দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই জি স্যার। জিনিসটাকে বলে সাইন পোস্টিং অথবা মেটা কমিউনিকেশন বলে। একজন রোগীকে স্পেশাল কোনো কিছু জিজ্ঞেস করার আগে তাকে গাইড করে করে ফোকাস করা। এরপর আমি যদি স্পেসিফিক কথাটা বলি যে উনি একা থাকেন, আচ্ছা, আহ, তারপরে একা কেন থাকেন? আমার স্বামীর সাথে 5 বছর হলো ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে আমার দরজাটা আরো খুললো না আরো প্রশ্ন করার? জি স্যার। এখন আমি একেবারে ইন্টিমেট প্রশ্নটাই করব, ঠিক আছে, তখন আমি বলবো যে যে মা আসলে আমার এই রোগ, এই যে তুমি যে কথাটা বলেছো এটাই আর কি, যে মা আমার তো আরো কিছু তথ্য যেগুলো খুবই ব্যক্তিগত বলেই সবাই ধারণা করছে, আপনার রোগের ব্যাপারে আমাকে আরেকটু আরেকটু জানতে হবে, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি এমন কিছু জানতে পারি আপনার কাছ থেকে? তুমি যেভাবে বলেছো আমি হয়তো অন্য শব্দ দিয়ে ওই কথাটাই বলেছি মূলত, তাই না?
জি ডক্টর স্যার। ইমান, হ্যাঁ। তো জি এভাবেই স্যার। বলা আর কি, হ্যাঁ। মানে এটা অভ্যস্ত হয়ে গেলেই ভালো। আজকের রোগীর জন্য হয়তো আমার এটা দরকার বেশি হবে না, আমি এই জায়গাটা কিছুটা এম্বারেসিং মানুষের জন্য, যেহেতু ওনার কোনো জেনিটাল ডিসচার্জের কথা উনি বলেননি, কেমন, এবং ওনার আগে থেকেও কোনো ইলনেস ছিল না। কাজে আমি তো এটা এসটিডি ভাবছি না, কাজে আমার তার ওই সেক্স রিলেটেড হিস্ট্রি এত বেশি, ইভেন ওনার হাজবেন্ড আলাদা আছে না নাই, দূরে গেছে কিনা, এগুলো আমার অত প্রশ্ন করার দরকার নেই। ইন জেনারেল হয়তো সোশ্যাল হিস্ট্রির পার্ট হিসাবে তার ফ্যামিলি এনভায়রনমেন্ট আছে কেমন, ওটা বোঝার জন্যে আমরা জিজ্ঞেস করি যে আপনি বাসায় আর কে কে আছেন। বোঝা গেল এবার? ডক্টর ইমন বোঝা গেল? জি একটু স্যার। ডক্টর মামুনকে ইনভাইট করছি, শেষে চলে আসছি কিন্তু আমরা প্রায়। মামুনও পারলে জয়েন করেন। তো কাজেই আমি যেটা বলতে চাই যে হিস্ট্রির মধ্যে যেগুলো রেলেভেন্ট না সেগুলো আমরা বাকি রাখবো, আমি বলতে চাচ্ছি বাদ দেবো এমন না, বাকি রাখবো, শেষে যদি আবার পেছনে আসতে হয় আমরা তখন পেছনে যাব। এর মধ্যে কিন্তু হিস্ট্রি দেখতে দেখতে আমাদের এক্সামিনেশন অনেক কিছু পার হয়ে গেছে, আমরা অলরেডি এই রোগীর প্রেশার মেপে ফেলেছি, টেম্পারেচার দেখে ফেলেছি, পালস গুনে ফেলেছি। আর আমার চোখের সামনে যখন উনি কথাবার্তা বলছেন আমার একটা ইন্সপেকশন হয়ে যাচ্ছে না, তাই তো? এমন কি বলে, ইন্সপেকশন জি হয়ে স্যার। যাচ্ছে না? হ্যাঁ। তো আমরা কিন্তু শুরু করেছিলাম এভাবে, ডক্টর মামুনও শুরু করেছিলেন, যে আমরা ডেটা কিভাবে স্টেপ ওয়াইজ নিচ্ছি, প্রথমে হিস্ট্রি নেই, তারপরে এক্সামিন করি, তারপরে ইনভেস্টিগেশন করি। এটি একটা ট্র্যাডিশনাল কথা, আমার মনে হচ্ছে এটা একটা মিসনমার। আমরা এভাবে করি না আসলে, আমরা থার্ড ইয়ারে শুধু এভাবে পড়ি, কিন্তু রিয়েল লাইফে হিস্ট্রি এক্সামিনেশন প্যারালাল চলে। ট্রু না ফলস বলো দেখি? হিস্ট্রি বুঝ- এক্সামিনেশন প্যারালাল চলে, আমি যেহেতু দেখছি রুগীকে, এটা ইন্সপেকশন হচ্ছে না? জি স্যার। ইন্সপেকশন তো একটা এক্সামিনেশনের পার্ট। তো কাজেই ওরকম নয় বর্ডার দিয়ে হিস্ট্রি শেষ হলে এবার আমি এক্সামিন করি, আমরা যেভাবে আমাদের এখন আন্ডার গ্রেডে পরীক্ষা টরীক্ষা নেই আর কি, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। তো এই প্যারালাল চলার মধ্যে ইভেন হিস্ট্রি এক্সামিনেশন হাত দিয়েও যদি ধরা লাগে রোগীকে, ওটাও চালাতে পারি। যেমন আমি যদি আঙুল দেখি ক্লাবিং আছে কিনা, এই আছে কিনা, এই সময় জিজ্ঞেস করতে পারি না যে ভাই আপনি সিগারেট খান কিনা, তো এটা তো হিস্ট্রির অংশ। তো এইভাবে আমরা ওভারলেপ করি আর কি। আজকে এক্সামিনেশন নিয়ে তো কথা না, আমি ডেটার কথা বলছি, যে ডেটার টেকনিক্যাল অ্যাসপেক্টটা, ডেটা মানে এভাবে 1 2 3 4 5 করে নিতে হবে এমন নয়, অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স আমরা ডেটাগুলো নিব আর কি। যাই হোক, তো সোশ্যাল হিস্ট্রি নিয়ে একটু বেশি বললাম। লাস্টে হচ্ছে আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন অ্যান্ড ইম্প্যাক্ট ইন লাইফ, এটা অনেকটা ম্যানেজমেন্ট পারপাসে খুবই দরকার। আমাদের মোটামুটি ডায়াগনোসিস এই যে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আসলে হয়ে যায়, অলমোস্ট হয়ে যায়। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট পর্যন্ত আসলে অলমোস্ট হয়ে যায়। বাকিগুলো অনেক সময় ডায়াগনোসিসে হেল্প করে, অনেক সময় হেল্প করে না। আবার আমার যদি আজকে রোগীর চিকিৎসার জন্য, ম্যানেজমেন্টের জন্য হেল্প নাও করে, আমি এটা বাদও দিতে পারি। যেমন আমরা ফ্যামিলি হিস্ট্রি যার রোগীর জন্য, এই যে ফ্যামিলি হিস্ট্রি অফ ডিজিজ অ্যান্ড ডেথ, সেটি আমরা কিন্তু কি বলে নাও নিতে পারি। ডক্টর মামুনের সাথে আমরা একমত হয়েছি, যেহেতু ডক্টর মামুন শুরু থেকেই এটা আলাপ করছিলেন। কিন্তু আমাদের মূল কাজটা কি, আমরা শুধু কি ডায়াগনোসিস করেই বসে থাকবো? আচ্ছা, কেউ একজন মাইকটা অন করেন না, ইমন আবার অফ হয়ে গেল কেন? মামুন কিভাবে ব্যস্ত হয়ে গেলেন? তো আমরা বলি রেড ফ্ল্যাগ, আমরা এই জন্য একটু ডান দিকে যাই, ডান দিকে বক্সটার দিকে, ডান দিকে বক্সটার দিকে। এই যে আমরা রুটিন কোশ্চেন কিছু করে ফেললাম রোগীকে, বয়স্ক হলে, এল্ডারলি হলে এরপর আইডি, সেটি আহ অন্য আলোচনা থেকে বুঝে নেব না আমরা। বাচ্চা হলে পি বাইন্ড, ভ্যাকসিন নিয়েছে কিনা, নিউট্রিশনাল ইস্যু, এগুলা পেডিয়াট্রিক পেশেন্ট। এক্সামিনেশন আমরা আজকে বলছি না, আমরা একটা ডায়াগনোসিসের মধ্যে বায়োসাইকো সোশ্যাল একটা অ্যাসপেক্ট নিয়ে আসি। কিন্তু যখন প্রবলেম লিস্ট তৈরি করি, হিস্ট্রির মধ্যে কিন্তু সবকিছু অনেকটাই থাকে। আমি যদি হিস্ট্রি নিতে জানি আমি সব পেয়ে যাব। ইম্প্যাক্ট ইন লাইফ, এই যদি এন্টারিক ফিভারের পেশেন্ট হন, ওনার জব যদি হয় টিচার, স্কুলের টিচার, তাহলে এটার ইম্প্যাক্ট কি? এটার ইম্প্যাক্ট হলো উনি স্কুলে যেতে পারেন না 5 7 দিন ধরে, তাহলে স্কুলকে ইনফর্ম করতে হবে, একটা লিগালি ডকুমেন্ট দিতে হবে, তাহলে ওনার একটা মেডিকেল সার্টিফিকেট তো লাগবে, ওনার একটা সিক লিভের লেটার তো লাগবে। কথার কথা, ইম্প্যাক্ট বিভিন্ন ভাবেই হতে পারে, ওনার ঘর সংসার চলছে না, তাই না, উনি অসুস্থ, বাইরে উনি অল্প রুটি রুজির কাজ করতেন, ওই যে ফেরিওয়ালার কাজে ব্যবসা করতেন, সেটা বন্ধ, তাহলে ওনার সোশ্যালি
ওনার কষ্ট হচ্ছে, এমন হতে পারে। তো কাজে ইম্প্যাক্ট একটা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন আজকে বসে বসে আমি অনেক কথা বলছি, আসলে চেম্বারে আমরা তো কেউ করি না, কেউ করতে দেখিও নাই। আমরা করি না বলেই বোধহয় পূর্ণাঙ্গ ডাক্তার হতে পারি না। হ্যাঁ, কিন্তু একই সিটিং আপনি না করতে পারেন। এক রোগী তো আমরা কয়েকবার দেখি, পরের দিন রিপোর্ট দেখি, তারপরের দিন দেখি উনি ফলো আপে আসেন। তো কোনো না কোনো সময় তো আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি। আর অল্প সময়ে কিভাবে ডেটা কালেক্ট করা যাবে এটাও একটা স্কিল কিন্তু। যেমন আজকে আমি দেখালাম যে কিছু কথা তো জিজ্ঞেস না করলেও চলে, কিন্তু আপনি যদি এমনি এমনি জানেন বলে হিস্ট্রি শিটে আছে আপনি জিজ্ঞেস করেন, কোনো তথ্য আপনাকে দিল না, তাহলে তো আপনি ওয়াস্টেজ অফ টাইম করলেন। তো কাজে এই ডেটা কালেকশনের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্টের অতিরিক্ত একটা বিষয় এখান থেকে বুঝে নেওয়ার সুযোগ আছে আজকে যা আমরা আলাপ করলাম। তারপরে ধরেন এই প্রবলেম লিস্টের মধ্যে আইডিয়া, কনসার্ন, ওনার এই জ্বরের কারণ উনি কি ভাবছেন, উনিও যাই ভাবেন একটা ভাবতেই পারেন, সেটা সঠিক হতে পারে নাও হতে পারে, কিন্তু উনি যে ভাবছেন এটার উত্তর আমাকে রেডি করতে হবে। আজকের জ্বরের রোগী বমি হচ্ছে, উনি তো বলবেন যে ডাক্তার আমার মনে হয় জন্ডিস হয়ে গেছে, বাস্তবে তো তাই করে। এটা যদি আমি বোঝাতে না পারি, উনি আপনার আজকে চিকিৎসা না করে কোথায় যাবেন? ডক্টর মামুন তো আলাপও করলাম একটু আগে, উনি যাবেন ঝাড় ফুকের কাছে জন্ডিস সারানোর রোগীর কাছে, অথচ ওনার এন্টারিক ফিভার হয়েছে, ওনার জন্ডিসই নাই। উনি মনে করবেন যে জন্ডিস। এই যে আইডিয়াটা খুঁজে নেওয়া, রোগীর যে ভাবনা এটাকে বলে আইডিয়া। হ্যাঁ, কনসার্ন, উনি কি নিয়ে দুশ্চিন্তা করছেন, অসুস্থতা নিয়ে, উনি হয়তো ভাবতে পারেন রোগী বোধহয় আমার শেষ। রোগী ভাবেন যে আমার জীবন শেষ, আমি বোধহয় আর বাঁচবো না। এটা একটা কনসার্ন হতে পারে, তাই না? এক্সপেকটেশন তো ইউজুয়ালি চিকিৎসাই হয়, কিন্তু এই রোগের এক্সপেকটেশন একটা মেডিকেল সিক লিভ হতে পারে। সিক লিভ মানে কি? ছুটি, মেডিকেল লিভ। তাহলে এটাও কিন্তু দেওয়াটা ডাক্তারের কাজ। এখন ডক্টর ইমন ভাবছে যে আমারে যে ফিসটা দেয় আমি এত কাজ কেমনে করব। কি বলো ইমন? সার্টিফিকেটও দেব? বরং পজিটিভলি নিব, আমরা একটা সিস্টেম করব প্রত্যেকটা সার্ভিসের জন্য যেন রোগীরা চার্জ দেন। মানবিক ডাক্তার হতে চাইলে তা হবো, কিন্তু যার কাছ থেকে আমরা সার্ভিসের বিনিময়ে ইনকাম করব, সেই ইনকামের রাস্তা তো এটা একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়া। যদি আমরা চাই এটার জন্য আলাদা একটা চার্জ তো আমরা নিতেই পারি। কথার কথা। তাহলে আমরা এই জন্য শিখে রাখার চেষ্টা করছি আজকে যে এই আইডিয়া কনসার্ন থেকে বিভিন্ন রকমের তথ্য যে নেওয়ার একটা বিষয় আছে। হ্যাঁ, তো যাক, হিডেন এজেন্ডা কতগুলো গোপন ইস্যু থাকে সেটা অন্য কোনো সময় আরেকটা জায়গায় বলবো, আজকে না বলি। আমরা হিডেন এজেন্ডা পেয়ে যাই আর কি রুগীর, একটা ব্যক্তিগত হতে পারে, পলিটিক্যালও তো হতে পারে হিডেন এজেন্ডা, তাই না? তারপরে আপনার একটা সার্টিফিকেট দিলে উনি কোর্টে হাজিরা দিবেন না, এরকম কত হিডেন এজেন্ডা থাকতেই পারে। আচ্ছা, ইথিক্যাল লিগ্যাল ইস্যুগুলো যখন ড্রাইভিং এ আসে, যেমন ড্রাইভিং লাইসেন্স লাগে, তাহলে এটা একটা লিগ্যাল ইস্যু হয়। তা আবারও যদি বললাম কোর্টে হাজিরা দেওয়ার জন্য মেডিকেল সার্টিফিকেট দিয়ে উনি ভুল সার্টিফিকেট দিতে চাচ্ছেন, তাহলে উনি কি করছেন? ডক্টরকে মোরালি, কি বলবো, বাংলায় বলে ল্যাং মারা বুঝি বোধহয় আমরা সবাই, মানে মোরালি বিপদগ্রস্ত করছেন, এমনও হতে পারে। তো এইগুলো তো প্রত্যেক রোগীর ক্ষেত্রে হতে পারে। আমি একটু অ্যালার্ট করে দিয়ে যাচ্ছি যে আজকে ডায়াগনোসিস এন্টারিক ফিভারটাই আমাদের ডেটা গ্যাদারিং এর মূল বিষয় হবে না, মানে একমাত্র বিষয় হবে না, প্রধানতম বিষয় হবে, যেহেতু আমরা চিকিৎসক, আমরা চিকিৎসা দেব। এর বাইরেও এই বিষয়গুলো থাকে। তো এইগুলো উত্তর দেওয়াটার নামই হলো ম্যানেজমেন্ট। এই যে প্রবলেম সলভ করাটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ কিন্তু। এখন ডায়াগনোসিসের জন্য রোগীকে বোঝানোর পরে, এক্সপ্লেন ডায়াগনোসিসের পরে আমরা ইনভেস্টিগেশন করি। এই ম্যানেজমেন্ট পার্টটা আমরা আরেকদিন আলাপ করব বিস্তারিত, এই প্রত্যেকটা পয়েন্ট কিভাবে অর্গানাইজ করা যেতে পারে। তার আগে তো আমরা হয়তো এক্সামিনেশন নিয়েও কথা বলবো। আজকে ডেটা গ্যাদারিং এর এই শেষ পর্যায়ে এসে আইডিয়া কনসার্নের কথা বললাম, ইম্প্যাক্ট বললাম, সিস্টেমিক ইনকোয়ারি যদি আমি মনে করি যে ডায়াগনোসিসের জন্য আরো লাগবে, এতক্ষণ ধরে আমি ডায়াগনোসিস আসলে হাত রাখছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি হয়তো সিস্টেমিক ইনকোয়ারি করতে পারি। আবার যদি ডায়াগনোসিস আমার প্রাথমিক এই যে বললাম 3 নম্বরের মধ্যে অবভিয়াস না হয়ে পড়ে, তখন আমাদের ডায়াগনোসিসের জন্য পাস হিস্ট্রি, ডায়াগনোসিসের জন্য ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি সবটার দিকে ঘুরতে হবে। যখনই আমি যেই পয়েন্টে সে ডায়াগনোসিস পেয়ে যাব, তখন আমি ডায়াগনোসিসের জন্য পরবর্তী স্টেপে না গিয়ে অন্য কোনো কারণে এই স্টেপগুলা কভার করব, যেমন সোশ্যাল হিস্ট্রি, স্মোকিং, অ্যালকোহল, এইসব কভার করব। তো এইভাবে আমরা আলাপটা আজকে সেরে নিলাম আর কি। হ্যাঁ, এখন সামারাইজিং দ্য হিস্ট্রি, এটা পরীক্ষার একটা ম্যান্ডেটরি পার্ট, যে কোনো ক্লিনিক্যাল পরীক্ষায় রোগীকে সামারি করা, সেটা বলতে শেখা। আমরা হয়তো অত করি না বাস্তবে, খুব আমাদের রোগীরা এত সামারি প্রতি এত তাদের অ্যাট্রাকশন নাই।
কিন্তু সামারি করতে পারলে আমার জন্য সুবিধা। আমি যে এতক্ষণ 10 মিনিট কথা বললাম, ডক্টর মামুনকে বললাম যে মামুন কি কি নোটস গুলা লিখছেন, আমরা তো বাস্তবে লিখি, প্রেসক্রিপশনে লিখি না ডক্টর ইমন? অবশ্যই লিখি। প্রেসক্রিপশনে কিছু ক্লু লিখি তো রোগীর সাথে কথা বলতে বলতে। এই নোটসটা যে আমি শুদ্ধ লিখলাম বা কোনোটা বাদ পড়ে গেল কিনা, এটাই সামারি করার উদ্দেশ্য। যে আপনার জ্বর ছিল, আপনি বমি হয়েছে কালকে একবার বলেছেন, তারপরে কনস্টিপেশন বা কষা পায়খানা হয়েছে, আপনি খুব দুর্বল হয়েছেন। এই যে সামারিটা করলাম আর কি, হ্যাঁ, এটি সময় না থাকলে না করলেও চলে। আমি যদি খুব অ্যালার্ট ডক্টর হয়ে আমার নোটের মধ্যে অনেকটা লেখা থাকলেও কাভার হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই সামারি করার পরেই 3E মডেলে ম্যানেজমেন্ট অংশ আমি পরে আরেকদিন বলবো আর কি। 3E মডেল আমি আগেও বলেছি, প্রয়োজনে আরেক সেশনে বলবো। এক্সপ্লেইন, এক্সপ্লোর, সরি, প্রথমে এক্সপ্লোর, তারপর এক্সপ্লেইন, তারপর আবার এক্সপ্লোর, এই ফরম্যাটে বলা। তো রুগীকে সর্বশেষ প্রশ্নটা করতে হয়, আজকে আপনার সাথে আমার যা যা আলাপ হলো এর বাইরে কি আপনি আর কিছু বলবেন আমাকে? ডক্টর ইমন কি বলে রুগীরা এই কথাটা? মনে হয় জি বলে। স্যার, জি, এটা আমার তো জিজ্ঞেস মনে হয় করি। তুমি বলো, তোমার অভ্যাস হওয়া উচিত এটা। আর বাকিরা যারা আছে আমরা কি বলি রুগীকে চেম্বারে? ডক্টর রব্বি রব্বিও তো জয়েন করলেন, যে আপনার কি আর কিছু জি বলার স্যার। আছে? বলি না রব্বি? ডক্টর আসিফ অন করলেন, ওয়েলকাম। জি স্যার, আমি আপনার স্যার একটু বোধহয় সেটিংসটা প্রবলেম অডিও ছিল স্যার। জি স্যার। প্রবলেম হয়েছে। আমি জি কিন্তু স্যার, বলি, এটা তো স্যার আজ করি স্যার। জি জি আমি স্যার, স্যার। আমরা কিন্তু বলি বলি, স্যার। আমি কিন্তু বলি। আমি শুধু জি এটা স্যার। মাস্টারি করি, মেন্টরিং করি তা না, আমি এটা বলে অভ্যস্ত। অন্য কিছু জি হয়তো স্যার। বাদ পড়ে গেলেও এটা আমি বলি, কারণ এটা এত বেশি সেফটি দেয়। জি জি। আপনি এই সময়ের কথাটাও যদি গত দুই এক সপ্তাহের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, বিভিন্ন হাঙ্গামা হচ্ছে, কেউ কেউ বলছেন কি রুগী এটা আমার জিজ্ঞেসই করেন নাই, এরকম কিন্তু অনেকে অভিযোগ করতেছেন সোশ্যাল মিডিয়াতে। ডাক্তার জি স্যার, না, এটা ওই তো যে রুগী বলতেছেন যে, ডাক্তার আমাকে এই ব্যাপারে কোনো কথাই বললেন না, জিজ্ঞেসও করলেন না। তো জি এইটা স্যার। থেকে বাঁচার উপায় কি? যে আপনি রুগীকে বলতে হবে আপনি আর কিছু বলতে চান, অন্ততপক্ষে আমি তো বলতে পারবো, আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আসলে বলতে পারলেন না, তা আমি কিভাবে জানবো আপনার এই সমস্যাটা আছে বলুন? এই উত্তর তো আমি পরে দিতে পারবো, তাই না? জি স্যার। তাইলে এটা হলো রোগীর আর কিছু বলার আছে কিনা। আর ম্যানেজমেন্ট পার্টে আরেকটি শব্দ যোগ করতে হয়, সেটি হলো আপনি আর কোনো প্রশ্ন করবেন কিনা আমাকে। হুম আপনি হুম। যখন বুঝিয়ে দেবেন না, ম্যানেজমেন্ট বোঝাবেন, ইনভেস্টিগেশন বোঝাবেন শেষের দিকে, তখন জিজ্ঞেস করতে হবে আপনি কি আর আর কিছু জিজ্ঞেস করতে চান আমাকে। রুগীকে যেমন বলবেন না আপনি আর কিছু জিজ্ঞেস করেন, রুগী মাঝে মাঝে কথা বলেন না, যে এটা ওটা কি ডাক্তার, এটা ওটা, তো লাস্ট হলো জি জি। আপনি কি আর কিছু জিজ্ঞেস করতে চান, জানতে চান, এটা বললে বুঝতে হবে আপনার কনসালটেশনটা প্রায় শেষ হয়ে আসছে। তাহলে হিস্ট্রির হুম। মধ্যে আর কি যোগ করতে চান, মানে আমি ডেটা কালেকশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আপনি যে দেখেন এই যে আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন, এটাও কিন্তু ভুল হতে পারে, কারণ এটার সাথে আমাদের ডায়াগনস্টিক ক্লুটা তো থাকে না। আমি ডায়াগনোসিসের পরের অংশে চলে গেলাম আইডিয়া কনসার্নটা, কিন্তু আমি তো জিজ্ঞেস করি নাই। বাস্তবে কমও করা হয়, আমি জানি বুঝি। তো এই রুগী, আমি সবসময় যে গল্পটা বলেছি যে এক রুগী আপনার প্রেসক্রিপশন দেখে ছিঁড়ে ফেলছেন, কাশির রুগী, আপনি দেখে জানাল দিয়া খুব মনক্ষুণ্ণ হয়ে তাকে আবার ডাকালেন, জিজ্ঞেস করলেন যে ভাই আপনি ইয়াং একজন ম্যান, বললেন যে ভাই আপনি আমার প্রেসক্রিপশন কেন ছিঁড়ে ফেললেন? উনি বলে ডাক্তার আমি যে জন্য আসছি সেটার উত্তর তো পাইনি, এজন্য আমার আপনার ওষুধ নিয়ে দরকার কি? আমি তো আসছিলাম, হুম। আমার দাদা মারা গিয়েছেন গত মাসে, এই কাশি টাশি হয়েছিল, ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিল, আমারও ক্যান্সার হয়েছে কিনা, আমি সেই জন্য আসছিলাম। এখন যদি আপনি বলেন যে ভাই আপনি তো আমাকে বলেন না এটা, বলতেই পারেন, হুম কিন্তু হুম। আসলে দেখেন এই স্কিল আপনার আমার, এটা ওনার না। এই যে রাইট। আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন আজকে আলাপ করে দিলাম বা আপনি আগেও শুনেছেন, তার মানে আপনার প্রফেশনাল রেসপন্সিবিলিটিতে এটা পড়ে গেল। আপনি যদি না করে থাকেন তাহলে আপনি ডেটা কালেকশন কমপ্লিট করলেন না তো। আপনি রোগীর এমনি হুম অবস্থা সামলানোর জন্য বকাঝকাও দিতে পারেন, আর দরিদ্র গরিব মানুষ বলে বকাও দিতে পারেন। একজন হুম। মাস্তানের যদি, সো কল মাস্তান, হেভি ওয়েট, আপনি কি করবেন? কি করি আমরা এখন, মার খাচ্ছি না উল্টা? জি স্যার। তো কাজেই আমরা আমাদের প্রফেশনাল জায়গাটুকু যেন কমপ্লিট করতে পারি, হ্যাঁ, সেখানে এই ডেটা কালেকশনের কাজগুলো আসলে আমি বলার চেষ্টা করলাম। অনেকক্ষণ সময় হয়ে গেল, যারা একটু পরে এসেছেন সরি বলছি যে মানে তাদের জন্য, তবুও কিছুটা সহজ বিষয় আমরা আলাপ করার সুযোগ পেলাম। 2-1 মিনিট একটু আমি অন করে দিচ্ছি, কারো কিছু জানার থাকলে। ডক্টর মামুনি তো শুরু করেছিলেন, মানে কোন আলোচনা যা যতটুকু শুনলেন এর মধ্যেও যদি বলি যে কিছু আমাকে জিজ্ঞেস করার থাকলে একটু বললে ভালো হয়, 2-1 মিনিট আলাপ করে আমরা শেষ করে দিতে পারবো।
ডক্টর আসিফ কিছু বলবেন? আসিফ আর আমরা স্যার প্রথম। আমার আমার স্যার চেম্বারে একটা একটা ঘটনা হয়, মানে সেটা হচ্ছে যে ওই ওই আপনি যখন আমাকে মাইকটা অন করতে বললেন যে হ্যাঁ, হ্যাঁ, রোগীর জব হিস্ট্রি আর ইম্পর্টেন্সটা কোথায়, হ্যাঁ, হ্যাঁ, তো আমার মতো ওইটাই ছিল যার স্যার, যে আর কি ফিনান্সিয়াল যে ইস্যুটা। হ্যাঁ, এখন স্যার অনেক সময় যেটা হয় যে আমরা তো মানে কিছু ইনভেস্টিগেশন দেখা যায় যে দেই, কিন্তু আসলে তো ওইটা তো আমরা আসলে মানে জানি না যে রোগী আসলে কত টাকা নিয়ে আসছে, ওই হ্যাঁ, মুহূর্তে রোগীর কাছে কত টাকা আছে, এই প্রিপারেশনটা সম্পর্কে আসলে ওইভাবে আসলে মানে জানা যায় না। তো সেক্ষেত্রে অনেক সময় স্যার দেখা যায় যে মানে রোগীরা আবার চেম্বারে কাউন্টার থেকে আবার ফেরত আসে, ফেরত এসে তারা মানে হচ্ছে গিয়ে জানতে চায় যে স্যার এত টাকা তো নাই, তো ইনভেস্টিগেশন আমাকে কিছু মাইনাস করে দেন। তো এই সিচুয়েশনটা স্যার আমরা আসলে কিভাবে ডিল করতে পারি? আমি অথচ আমি আমি কিন্তু ডক্টর আসিফ, হ্যাঁ জি স্যার, ইনশাল্লাহ আমি এই জি স্যার, ইনভেস্টিগেশনের ব্যাপারে একটা ক্লাস আছে তো সামনে, জি স্যার, জি স্যার। আমি ওই কথাগুলাই বলবো। আমি আপনাকে জ্বরের জন্য সিবিসি করবেন ওটা বলবো না। হুম হুম হুম। আমাদের এই কোর্সের ফিলসফিটা ডিফারেন্ট, বুঝতে জি পেরেছেন? এই জি প্রশ্নের স্যার। উত্তর ইনভেস্টিগেশনের দিন দিব, ঠিক আছে? ওকে ওকে, জি স্যার। হ্যাঁ, কিন্তু টাকা পয়সাটা বলি, টাকা পয়সা ওনার না থাকতে পারে, ওনার আত্মীয় স্বজনের থাকতে পারে, তো ওনার ভাই বেরাদর জি স্যার, থাকতে পারে না? আপনার যদি পরীক্ষা নিরীক্ষার খরচ বেশি লাগে, ওনাদের হেল্প নেওয়ার ব্যবস্থা করবে। জি স্যার। আর হুম যদি দেখা যায় উনি দরিদ্র, টাকা নাই, এই যে ঘটনাটা বললেন, তখন আপনাকে হুম হুম ইনভেস্টিগেশন গুলার মেরিট হিসাবে 1 2 3 4 করতে ওয়ান হবে। টু রাইট। উত্তর হলো আপাতত একটু। জি জি জি। তো আমি মানে ওইটাই একটা মানে প্রায়োরিটি ইনভেস্টিগেশনের দিন, হিসেবে দিতে হয়। জি হ্যাঁ স্যার। আমি ইনভেস্টিগেশনের দিন আপনাকে কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো, আপনি এই জি এই স্যার। ইনভেস্টিগেশনের মধ্যে কোনটা করবেন। আমি একটা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড দেবো ইনশাল্লাহ, আশা করি ওকে স্যার। সেখান থেকে যেন এটা আপনি না হলে বাছাই স্যার করতে একটা পারেন। জিনিস দেখা যায় কি যে অনেক রোগী ওই কাউন্টার থেকে ওই জিনিসটা মানে সে যখন এটা ফিল করে যে আমি তো করতে পারবো না, তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা আমাদেরকে না জানেই তারা নিজেদের মতো তারা হসপিটাল থেকে চলে যায়। চলে যান। এই জন্য হ্যাঁ এই হ্যাঁ। না না, এই জন্য তো বলেছি এটা আলাপ করতে করতে শিখছি, জি শিখবো স্যার, ভবিষ্যতে যে রোগী কিভাবে আপনি ধরে রাখবেন বাংলায়, জি মানে স্যার, রাইট রাইট পজিটিভলি রাইট। বলছি, আমি ওইরকম দালালির স্যার কথা অবশ্যই বলছি অবশ্যই। না। না না, এইটার রাইট রাইট। টেকনিক আছে, যেমন যেমন আমি অনেকজনকে বলেছি, আপনি যে রোগীকে মোবাইল নাম্বার বা আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, রোগী যেন আপনাকে রিচ করতে পারেন। জি স্যার। সেটি হোক আপনার অসময়ে অন্ততপক্ষে না পেতে পারেন, কিন্তু আপনি যখন সময় রোগীর সাথে বিকালে বা কোনো সময়, ওই সময় যেন রিচ করতে পারেন, তাহলে রোগী ফিল জি করবেন স্যার। যে ডক্টর আমার সাথে কানেক্টেড। জি স্যার। যারা বড় বড় হয়ে 100 150 রোগী দেখে তারা তো ডোন্ট কেয়ার, তাদের রোগী না হলে কি আসে যায়। যারা না ওটা নতুন তো শুরু করছেন, ঠিক এটা। একইভাবে জি স্যার। একইভাবে পরীক্ষায় টেস্ট করার পরে আপনি তো একটা হুম, অ্যাসেস করলেন তার ফিনান্সিয়াল স্টেটাস। প্রথম কাজ হুম, হচ্ছে ওটা দিয়ে ডিজাইন করা, তাই না? হুম, ইনকাম, এটার জন্য জিজ্ঞেস করতে হবে আপনি কি করেন, আপনার ইনকাম কত। তাকে আপনি একেবারে এমআরআই, সিটি স্ক্যান, আইসোটোপ স্ক্যান কি রাইট সব কি রাইট। করাতে পারবেন? নো নো নো, তাই এটাই না? স্যার, জি। সেটা হুম, ইভেন ডায়াবেটিস নিয়েও যদি বলি, আমি এখনো আরো বলতে পারবো, এখন বলতে চাচ্ছি না, আমি অপেক্ষা করছি ওই দিনের জন্য। এটা জি ডায়াবেটিসে স্যার। তো 12 14টা টেস্ট করা লাগে, তাই রাইট না? রাইট। তো যাই জি হোক, জি। ও জবটা একটু বুঝে নেওয়া দরকার আছে, প্রত্যেক রোগীর কিন্তু বুঝে স্যার নেওয়া দরকার আছে। রাইট। জি স্যার। ডক্টর স্যার ইমন, ইমন হ্যাঁ, আসিফ, স্যার একটু আসিফ কিছু বলবেন নাকি ইমন, না কে বলবেন? জি, ডক্টর আসিফ আসিফ আর ভাই একটু অ্যাড করেন কিছু তাহলে, বলতে চান ডক্টর বলেন। আসিফ। না ইমন বলো, সমস্যা নেই, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঘুরে ফিরে বলে অসুবিধা নাই। হ্যাঁ, ইমন একটু শুনি। তো জি স্যার, স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি প্রায় 23 সালের দিক থেকে শেষের দিক থেকে প্র্যাকটিস শুরু করি আর কি জিপি, আপনি তো জানেন। হ্যাঁ, তার পরবর্তীতে বাংলাদেশ স্পেশালাইজডে থাকাকালীন আবার আধা বড় চেম্বার করতাম। তো হ্যাঁ, রুগী আসতো স্যার, রুগী আসার পরে ফলো আপে আসতো খুব কম রুগী প্রথম দিকে। আমি দেখতেছি ট্রিটমেন্টও ভালো দিচ্ছি, রুগীর আউটকামও ভালো, কিন্তু রুগী হারায় যাচ্ছে, মানে রুগী যে ফিরে আসবে আবার এটা হচ্ছিল না। রুগীকে টাইমও দিচ্ছি, কাউন্সিলিং করছি, কিন্তু এই যে আপনি বললেন যে রুগীকে একটু ফোন নাম্বারটা দিয়ে দেওয়া বা একটু রুগীকে আর একটু আন্তরিকতা দেখানো, বা অনেক বেশি বয়স্ক রুগী হলে তাকে একটু আগিয়ে দেওয়া, চেয়ারটা একটু টেনে দেওয়া যে বসেন, একটা আন্তরিকতা দেখানো, বা একটু কল দিয়ে খোঁজ খবর যে আপনার কি হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, কি কেমন আছেন, হয়েছে, একটা কেমন ফলো আপ নেওয়া। আছেন, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলা স্যার আমি এখন ইস্টার্নে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতেছি। পিজিসিএফএম এ তো আপনার ক্লাস করছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে পিজিসিএফএম যেটা করছি, পোস্ট গ্রাজুয়েট কোর্স ফ্যামিলি মেডিসিনের, হ্যাঁ। ওইখান থেকে আর্টটা আরো ভালো করে শিখছি। তারপর আপনার তো বিভিন্ন অনলাইন তা সেশন এখন এগুলোতে আউটকাম কি যেটা মনে আপনি- হয়, এখন আউটকাম একটু এখন বেটার মনে আউটকাম হয়? স্যার, ইস্টার্নে আমি যতগুলো এখন পর্যন্ত পেশেন্ট দেখছি, আহ, সবগুলা পেশেন্টই দুইবার মিনিমাম, দ্বিতীয়বার তো ফলো আপে আসছে, এবং দ্বিতীয়বারে আসার পরে তারা বলছে যে তারা কমপ্লিটলি ভালো আছে। এবং না, যেগুলো একটু ভালো, সেটা ধরো চিকিৎসার আউটকাম, ক্লিনিক্যাল আউটকাম এক জিনিস, কমপ্লিকেটেড কিন্তু কেসগুলো হচ্ছে পেশেন্ট স্যার, তো ব্যাক করেছেন। তৃতীয়বার আবার ফলো আপে আসছে, আমি তখন বলছি যে না আপনার। জি স্যার।
জি তাহলে স্যার, তো এটা তাহলে এটা তো এই সবচেয়ে এই বড় এই এই পাওনা যে টিপস গুলা এই প্রত্যেকটা টিপস রোগী গুলা ব্যাক কাজে লাগলো, করছেন। তাই না? এই টিপস গুলা কাজে লাগলো, আজকে বাকিরা আমরা যারা শুনেছি জি তারাও স্যার। হয়তো আশা মানে আমরা করবো যে স্যার এভাবে করবেন। ট্র্যাডিশনাল যে জেনারেল প্র্যাকটিসের কোর্স গুলো আমি করছি, এমসিজিপি করছি বা অন্যান্য আরো জিপি কোর্স করছি, এসিজিপি এগুলো করছি। আহ, কিন্তু এই যে রুগীর ট্রিটমেন্টটা সব জায়গায় আমরা শিখি যে কি ট্রিটমেন্ট দিব, কোন ওষুধ দিব, কোনটা মানে দিব না, ওষুধ কোনটা দিব এটা কন্ট্রা শিখি আর কি, ইন্ডিকেটেড, কথাটা এইভাবেই কিভাবে যদি ডোজ গুলো। বলি, খালি ওষুধ শিখে আর জি ডোজ শিখি জি আর জি কি। জি। এটাই কিন্তু ঠিক। একটা রুগী ধরে রাখা বা একটা রুগীকে মানে প্রপার রেফারেল করা, আবার ওই যে আপনি একটা জিনিস বলছিলেন যে তুমি যে অন্য আর একটা ডাক্তারের কাছে পাঠাবা স্পেশালিস্টের কাছে, সে আবার রুগী খেয়ে ফেলবে। তো এরকম খেয়েও ফেলতে স্যার অনেক রুগী। মানে সেটা আমি আমি একজন এভাবে হয়তো স্পেশালিস্টের কাছে শব্দটা বলতে চাই না, হ্যাঁ, খেয়ে ফেলবে বা স্যার, যাই হোক, মানে বিষয়টা বাস্তবতা এমন হয়ে গেছে না আমাদের, স্যার বাস্তবতাটা এমন মজার হয়ে বিষয় গেছে। হচ্ছে গতকালকে আমার এই শ্বশুরকে নিয়ে, বেশি লম্বা করিও আমার না, আমি শ্বশুর অনেকক্ষণ ধরে বলতেছি, তাড়াতাড়ি শেষ রিউমাটোলজিস্টের করো, কাছে তোমরা এই আসছো কথাটা পরে। আমি বলে ফেলছি। হ্যাঁ। তো রিউমাটোলজিস্ট বললো যে না না, আপনি রুগী পাঠান, আপনার রুগী আপনার কাছে ফিরে যাবে আবার আমি দেখার পর। না না, আমি ডক্টর উনিও এসে আসিফের গেছে। রেসপন্সে ওইটা বলে শেষ করি যে ইনভেস্টিগেশন থেকে রোগী যেন ফেরত না যান, তাহলে আমার টিপসটা বলছি, আমি যদি অত সিরিয়াস না আসলে, ইমন জানে রুগী গেলে যাক গিয়া হয়তো এরকম, কিন্তু ওভাবেই আমরা তো আশা করবো আমার রোগী ফেরত আসবেন না, আর বলতে পারি যে ভাই আপনার পরীক্ষা নিরীক্ষার জন্য যান, দেখেন কেমন খরচ টরচ আসে, কোনো অসুবিধা পড়লে আবার আমার কাছে আসবেন। আমি জি কিন্তু স্যার। বলেছি মাঝে মাঝে রোগীকে, আমার চেম্বারেও বলেছি। তো এতে করে কি দাঁড়ালো, আপনার রোগী কিন্তু হারিয়ে যাওয়ার সুযোগ আরো কমে গেল না? জি, তো এই যে টিপস আর কি, এগুলো হয়তো আমি একটু আপনাদের সিনিয়র বা অ্যাডভান্স, এই কারণে বোধহয় আমার অভিজ্ঞতা স্যার, থেকে স্যার, কথাগুলো অবশ্যই বলছি। জি স্যার। পরের স্লাইডে কি আছে একটু করে দেখি আর কি। হ্যাঁ, আমি প্রথমটা তো বললাম, একটু 2 মিনিট থাকেন তাইলে শেষ হয়ে যাবে। এটা হলো একটা বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের এই আলোচনা একটু আগে যেটা করেছি এটা অ্যাকিউট ইলনেসের জন্য। তো ক্রনিক পেশেন্টের এই ধরনের একটা চেকলিস্ট কিন্তু সবকিছুই কভার করা দরকারও হয়, সম্ভব। হ্যাঁ, আপনারা অন্য ভিডিও দেখেও বুঝে নেবেন, আমি প্রত্যেকটা না বললাম। কিন্তু অ্যাকিউট কেস যখন ম্যানেজ করবেন এবং ইমার্জেন্সি হয়ে পড়বে, তখন অনেক কিছু আপনার দরকার হবে না, ইভেন ভ্যাকসিনেশন আপনি জেনে লাভ কি। হুম হুম। আজকে অনেক আলাপ করেছে, ডক্টর মামুন যদি একটু অ্যাক্টিভ হন ভালো হবে। এই যে উনি এন্টেরিক ফিভার বলে হয়তো আমি ডায়াগনস্টিক ক্লুটা নিলাম, কিন্তু ওনার যদি ধরেন যে কি বলে হাইপারথার্মিয়া, থাইরয়েড ডিসঅর্ডার ভাবছি, তাহলে তার এন্টারিক ফিভারের টাইফয়েডের ভ্যাকসিন নিয়েছেন কিনা এই প্রশ্ন করার তো আমার দরকার নাই। আমার বরং যদি থাইরয়েড স্টর্ম হয় তাহলে ইমার্জেন্সি তাড়াতাড়ি তারা ভর্তি করতে হবে, ফ্লুইড দিব, সাপোর্ট দিব, এগুলো করব। হুম তাই তো? কাজে আমার ওই হিস্ট্রি ডেটা শিট থেকে আমি অনেক কিছু মাইনাস করে দিতেই পারি। হ্যাঁ, আর চাইল্ড হলে না চাইল্ডের কথা জিজ্ঞেস করবো, এল্ডারলি হলে মানে 60+ যদি বলি বাংলাদেশের প্রেক্ষিতে, তখন ইনকন্টিনেন্স, ইমোবিলিটি, এগুলো রুটিন কোশ্চেন হিসাবে জিজ্ঞেস করতে হয়, ডিমেনশিয়া সহ। তো সেগুলো আমরা করব না। তারপরে ইম্প্যাক্ট ইন লাইফ, যে রোগী আজকে ধরেন যে রাপচার একটোপিক প্রেগন্যান্সি, আপনার চেম্বারে আপনি সাসপেক্ট করলেন, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাকে কি জিজ্ঞেস করবো যে ভাই আপনার এই ব্যথার চোটে দৈনন্দিন কাজকর্মে কোনো অসুবিধা হচ্ছে, এই প্রশ্ন করা কি দরকার? না না। কোনো দরকার নাই, তাই না? হুম, তো জি এরকম আর কি, অ্যাকিউট হলে আমরা ওই চেকলিস্টটাকে একটু রিঅর্গানাইজ করেছি আর কি। কেমন, ইভেন এক্সামিনেশনও খুব বেশি লাগবে না, ইয়ে ভাইটাল সাইন দেখার পরে আপনি ইমার্জেন্সি চেস্ট পেইন, সিভিয়ার পেইন, আপনি অ্যাকিউট করোনারি সিনড্রোম ভেবেছেন, তাকে আপনি ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করতে যাবেন কেন? ইভেন হুম সিগারেট খাই কিনা এটা প্রশ্ন করা কি দরকার হবে আপনি যখন কনফিডেন্ট হয়ে যাবেন যে এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম? একদম টিপিক্যাল ডায়াবেটিক পেশেন্ট, চেস্ট পেইন হচ্ছে, সোয়েটিং হচ্ছে। হ্যাঁ, সিগারেট হয়তো হুম ফানি মনে হতে পারে যে আমি সিগারেট না জিজ্ঞেস না করতে বলছি কেন, যখন আপনার ডায়াগনোসিস অবভিয়াস ইসিজিএসটি এলিভেশন পেয়ে গেছেন চেম্বারের মধ্যে, তার আবার সিগারেট খাওয়া ম্যানেজমেন্টের জন্য আজকে তো দরকার নাই। হুম দরকার হবে কখন? অ্যাকিউট করোনারি সিনড্রোম ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন ফলো আপ ট্রিটমেন্ট হবে তখন। হুম। সেই ডেটা তো পরেও জিজ্ঞেস করা যায়। আপনার বরং কাজ হবে ইমার্জেন্সি তৈরি করে, এই যে কি কালকে ঘটনা ঘটলো, আমার কথা শেষ করতে পারছি না কোথায়, জি। সরি টু সে আপনারা অন্যভাবে নিন, নিজেদের মধ্যে কথা বলছে। ওই যে নড়াইল না কোথায় না ঘটনাটা, শরীয়তপুর, ফরিদপুরে হয়েছে, সিরাজগঞ্জে হয়েছে স্যার একটা। শরীয়তপুরে যে ঘটনাটা হয়েছে, জি স্যার, ধরেন ফরিদপুরে উইথ হয়েছে, জি। মাই ডিপ সিম্প্যাথি টু দ্য কলিগ হু ইজ অ্যাফেক্টেড, এমনি বলছি কথার কথা, কালকেও আমি আরেক কলিগের সাথে বিদেশে বসে আলাপ করেছি যে আমরা কেন স্কিলের জায়গায় না, ধরেন আমরা বলেছি আপনার করোনারি সিনড্রোম হয়েছে, আপনি হসপিটালে নিয়ে যান,
এখন বলতেই পারে আমি তো বলেছি নিয়ে যান, রোগী নিয়ে গেলেন না। এই তো আমাদের একটা যুক্তি। কিন্তু এমনও কি হতে পারতো, আমি জানি না ওখানে কি ঘটেছে বা পারে কি না, আপনারা যারা একটু রুরালে যদি কাজ করেন বলতে পারবেন, যে তাকেই বরং একটা অ্যাম্বুলেন্স ডেকে এনে দিয়ে, সিএনজি টিএনজি এনে দিয়ে একটু আগায় দেওয়ার হুম, ব্যবস্থা হুম, করা যাবে, তাড়াতাড়ি যান। জি, তাইলে কি কি দাঁড়ালো, রুগীও বাঁচলেন, আপনিও বাঁচলেন। জি, ঠিক কিনা দেখেন, এটা আমার অবজারভেশন বলছি। হুম হুম হুম। তাহলে আপনি আগাই দেন, তা এই স্কিলটা আপনি শিখলেন না কেন? শিখলেন না কেন মানে উত্তর উত্তর আমার গাড়া এসে পড়বে যদি বলেন যে স্যার আপনি মাস্টারি করছেন কলেজে, আপনি শিখান নাই। তাই হবে উত্তর, আমাকে এভাবে প্রশ্ন করলে আমিও তাই বলবো। বা আমি বললে আমার অন্য কলিগরা বলেন নাই, আমার ওস্তাদেরাও বলেছেন বলে মনে হয় না। তারা খালি একিউট করোনারি সিনড্রোম কি জিনিস এটা শিখিয়েছেন, আর চিকিৎসা করতে পাঠাই দিতে হয় এটুক শিখিয়েছেন। এটাই বাস্তবতা বাংলাদেশে। এই যে স্কিল গুলাই আমরা আসলে জেনারেল প্র্যাকটিস টার্গেট করে যদিও বলছি, এটা সব ক্লিনিশিয়ানেরই দরকার। কেমন? জি, তো এনিওয়ে অ্যাকিউট ম্যানেজমেন্ট করতে এরকম আর কি। হ্যাঁ, তো আমাদের এই রোল প্লে আসলে এটা হয়ে গেল, কেস প্র্যাকটিস করে ফেলেছি। এন্টারিক ফিভারেরই ছিল এই যে ক্লিনিক্যাল সিমটোম্যাটোলজি, টাইফয়েড ফিভার। এই টাইফয়েড ফিভার হলে আমরা আসলে এত কিছু জিজ্ঞেস করব না, আমরা হয়তো ভর্তি করতে বলবো। আর এমনি আউটডোর পেশেন্ট অনেক সময় টাইফয়েড ফিভার তো আউটডোরে চিকিৎসা দেওয়া যায় সম্ভব, কিন্তু অন্য কোনো যদি ইমিউনো কম্প্রোমাইজ না হয়, কমপ্লিকেশন না হয়, ইভেন ওরাল ট্রিটমেন্টেও তো ভালো হয়। তবে আমার প্র্যাকটিস, আমি সেফটি একজনটা আউটডোর বেসিসে দেওয়ার কথা বলি, আজকেও বলেছি একজনকে, আমার সাসপেক্টেড ডায়াগনোসিস। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আপনার সাথে উনি কানেক্টেড রাখবেন। তো এই হলো মোটামুটি, ইন্টারাকশন তো হয়েও গিয়েছে। সবাইকে ধন্যবাদ।